আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমাদের বহু আকাঙ্ক্ষিত আজকের এই যে ক্লাসটা লেকচার 5 তোমাদেরকে বলছিলাম যে জৈব যৌগের নামকরণগুলো আমরা একদম সহজ উপায়ে শিখব। তো আশা করি আজকে খুব ভালো একটা ক্লাস হতে যাচ্ছে। আমাদের খুব সহজ উপায়ে আমরা কীভাবে নামকরণগুলো শিখবো সেগুলো আলোচনা করব। আশা করব যে তোমরা প্রত্যেকেই আগের লেকচারগুলো কমপ্লিট করে নিয়েছো এবং রিভাইজ দিয়ে নিয়েছো। আমরা আজকে 5 নম্বর লেকচার পড়ব এবং জৈব যৌগের নামকরণটা আমরা আজকে পড়ব। হ্যাঁ, জৈব যৌগের নামকরণ। তো আশা করি আমরা এই নামকরণটা খুব সহজেই আমরা শিখে নিব, যেটা দিয়ে আমাদের খুবই কনফিউশন হয় যে জৈব যৌগের নামকরণগুলো আমরা একটু গুলায় ফেলি। এই নামকরণটা শেখার জন্য আমি কয়টা নিয়ম বলছি, আমরা জাস্ট 3টা নিয়ম মাথায় রাখবো। এত নিয়মের আমার দরকার নাই। আমরা জাস্ট 3টা নিয়মকে একটু ভেঙে ভেঙে পড়বো এবং উদাহরণগুলো আমরা প্র্যাকটিস করবো, তাহলে আমাদের মাথায় একদম গেঁথে যাবে। আমি আবারও বলি, জৈব যৌগের নামকরণগুলো একটু কনফিউজিং, এই জন্য তোমাদের একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে এবং ক্লাসটা করার পর তুমি দেখবা যে মোটামুটি সবই তুমি পারতেছো। ইনশাল্লাহ তুমি পারবা, এতটুকু এনশিওর আমি তোমাদেরকে করতে পারি যে অবশ্যই তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। এবং যেহেতু জটিল জিনিসগুলো তো অবশ্যই একটু মনোযোগ দিতে হবে। তুমি যখন একবার বুঝে যাবা তখন নামকরণটা সহজ হয়ে যাবে, আর যদি না বুঝে থাকো তাহলে তোমার জন্য আজীবনই এটা কঠিন থেকে যাবে। ওকে, আচ্ছা, এই নামকরণের যে 3টা নিয়ম আমি বলতেছি, এই 3টা নিয়ম বলার আগে আমি একটা উদাহরণ তোমাদেরকে ওভারথ্রো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু করে আইডিয়া দিচ্ছি। তো প্রথমে আমি যে কোনো একটা যৌগ নিচ্ছি। ধরো জৈব যৌগ মূলত হচ্ছে কার্বনের শিকল দিয়ে তৈরি, তাই না? কার্বনের শিকল দিয়ে তৈরি। তাহলে আমি যদি বলি যে কার্বন 1 2 3 4 5 6 7 এরকম একটা যৌগ। হ্যাঁ, এগুলো হচ্ছে কার্বন। মূল কার্বনটা আগে নিচ্ছি আমরা, তারপরে হচ্ছে আমরা যদি খেয়াল করি 1 2 3 আমরা এই দিকে নিলাম। হ্যাঁ, এখন দেখো এটা কিন্তু মুখস্থ না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা যৌগ নিচ্ছি। সেটা হচ্ছে ধরো মূল যৌগটা হচ্ছে কার্বনের, তাহলে কার্বনগুলো কীভাবে আছে? এইভাবে যুক্ত আছে, এইভাবে যুক্ত আছে। হ্যাঁ, এটা হচ্ছে মূল কার্বনের শিকলটা। এবং এর সাথে আর কি যুক্ত থাকবে আমরা জানি, হ্যাঁ বিভিন্ন জিনিস যুক্ত থাকতে পারে। তবে এখানে হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিচ্ছি। CH3 এখানে কয়টা হাইড্রোজেন লাগবে? 3টা, কারণ তার হাত এদিকে একটা হাত, তাহলে আরও 3টা হাত বাকি, তাহলে আমরা 3টা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম। এই কার্বনটার এদিকে এক হাত এদিকে এক হাত, 2টা হাত, আরও 2টা হাত বাকি, তাহলে আমরা এই 2টা হাইড্রোজেন আমরা এখানে দিব। যার যতগুলো হাত বাকি ততগুলো হাইড্রোজেন আমরা হিসাব করে দিব। হ্যাঁ, যেহেতু কার্বনের যোজনী যেহেতু 4, তাহলে 4টা হাত পূর্ণ আছে কিনা সেটা দেখবো। যদি পূর্ণ না হয় সেই জায়গায় আমরা হাইড্রোজেন বসাবো। তো এর 2টা হাইড্রোজেন লাগবে, এর 1 হাত 2 হাত 3 হাত একটা হাইড্রোজেন লাগবে, এর 1 2 2টা হাত আরও 2টা হাইড্রোজেন লাগবে, এর 3টা হাইড্রোজেন লাগবে। সেম এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন লাগবে। তাহলে এইটা হচ্ছে একটা জৈব যৌগ। এটা কি একটা জৈব যৌগ। এখন এটার নাম কি হবে সেটা আমরা দেখবো। খেয়াল করো, নামটা আমরা দিব, দেখো ভালো করে খেয়াল করো। নাম যেটা দিব সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, আমি নিয়মগুলো পরবর্তীতে লিখে দিব একদম। জাস্ট ওভারথ্রো আমি একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে নামকরণগুলো কীরকম হবে। সবার সময় আমার দেখতে হবে এখানে কিন্তু শিকল, কিন্তু দেখো যে শিকলটা যেটা দেখতেছি এই যে এই যে এই দিকে যদি আমি যাই, এটা একটা, এই যে একটা শিকল। তারপর আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই একটা শিকল। আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই একটা শিকল। 3টা শিকল এখানে চিন্তা করা যায়। কিন্তু খেয়াল করো, এই যে এদিকে একটা, এই যে এইদিকে একটা, আবার সোজা গেলে একটা, দেখতেছো? এই যে এদিকে একটা, তারপর আমরা যদি এদিকে যাই আরেকটা, আর আমরা যদি এদিকে যাই তাহলে আরেকটা শিকল, মানে 3টা শিকল হচ্ছে এখানে। তাহলে আমরা প্রধান কাজ হচ্ছে আমরা সবচেয়ে লম্বা শিকলটা বের করবো খুঁজে, সবচেয়ে কোন দিকে গেলে সবচেয়ে লম্বা হয় সেটা আমরা বের করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি এদিকে যাই, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা কার্বন এদিকে যদি যাই। আর আমরা যদি এদিকে যাই 1 2 3 4 5 6 7, এদিকে গেলে কিন্তু 7টা হয়। আবার যদি এদিকে যাই 1 2 3 4 5 6টা হয়। ঠিক আছে, তাহলে আমরা সোজা গেলেও 6টা, এদিকে গেলেও 6টা, কিন্তু আমরা যদি এদিকে যাই তাহলে কিন্তু 7টা হয়। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে দীর্ঘতম শিকল। তা সবার আগে আমাদেরকে দীর্ঘতম শিকল মানে সবচেয়ে লম্বা শিকলটা বের করতে হবে। তো এটা আমরা লম্বা শিকলটা বের করলাম। ঠিক আছে, তো এইটা যদি হয়, এই যে শিকলটা, এটা যদি দীর্ঘতম হয়, এই শিকলটা যদি দীর্ঘতম শিকল হয়, এটি মূল ধরবো, এটি হচ্ছে প্রধান শিকল। এটি দীর্ঘতম শিকলটা হচ্ছে প্রধান। তাহলে এর সাথে পরে এইটা যদি মূল ধরে নেই, তাহলে বাকিগুলো হয়ে যাবে শাখা। বাকিগুলো কি হয়ে যাবে? শাখা। তাহলে এটা হচ্ছে প্রধান শিকল, তাহলে বাকিগুলো কি হয়ে যাবে? তাহলে বাকি এই যে যেটা দেখতেছি আমরা, তাহলে এটা হচ্ছে শাখা, এটাকে আমরা শাখা ধরবো। তো এটা হচ্ছে প্রধান শিকল, মানে এটা হচ্ছে দীর্ঘতম শিকল, এটা হচ্ছে শাখা শিকল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যে এখন এই যৌগটার মধ্যে এই যে দেখো এটা হচ্ছে শাখা আমরা পাইছি, তাই না? এটা হচ্ছে একটা শাখা। এখন কথা হচ্ছে আমরা এই লম্বা শিকলটার নামকরণ করব। লম্বা শিকলটা কি করব? নামকরণ করব।
মানে নাম্বারিং করবো, নাম্বারিং করবো। এখানে কার্বন কয়টা আছে? টোটাল 7টা কার্বন না? এদিক থেকে গুণে আসলে 7টা কার্বন। এখন আমরা যদি নাম্বারিং করি, তা নাম্বারিংটা কোন পাশ থেকে করবো? আমরা কি 1 2 3 4 5 6 7 এইভাবে করবো, নাকি 1 2 3 4 5 6 7 এদিক থেকেও তো গুণে যায়, এদিক দিয়েও কিন্তু নাম্বারিংটা করা যায়। তো নাম্বারিংটা আমরা কোন পাশ থেকে করব? সেই নিয়মটা হচ্ছে যেদিকে গেলে তুমি শাখাটা আগে পাবা। আমি যদি এদিকে যাই তাহলে দেখো 1 2 3 4 নম্বরে কিন্তু শাখাটা পাচ্ছি। হ্যাঁ, 1 2 3 4 নম্বরে শাখাটা পাচ্ছি। আর আমি যদি এদিক থেকে যাই 1 2 3 4 সেম, এদিক দিয়ে গেলে শাখাটা 4 নম্বরে পাচ্ছি। যদি এরকম হইতো যে এদিক দিয়ে গেলে শাখাটা 4-এ পাচ্ছি, কিন্তু এদিক দিয়ে গেলে শাখাটা 3 নম্বরে পাচ্ছি, তাহলে আমরা এদিক থেকে নিতাম। কিন্তু এদিকে গেলে 3 নম্বরে পাচ্ছি, এদিকে গেলে আমরা 4 নম্বরে পাচ্ছি, তাহলে আমরা এদিক থেকে নিতাম। অর্থাৎ যেদিক থেকে গেলে শাখাটা আগে পাবো সেদিক থেকে নিব। কিন্তু দুই দিকে যদি সমান হয়, এদিক দিয়ে গেলেও 4 নম্বরে আসতেছে, এদিক দিয়ে গেলেও 4 নম্বরে। এখানে যেটা হচ্ছে, এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 6 7, এই তো। তাহলে এদিক থেকে যদি যাই তাহলে আমার 4 নম্বরে, এই যে 4 নম্বর কার্বনটার সাথে শাখাটা যুক্ত। আমি যদি এদিক থেকে যাই, আমি যদি এদিক থেকে গুণে যাই 1 2 3 4 হ্যাঁ 5 6 7, আমি যদি এদিক থেকে গুণে আসি তাহলে শাখাটা হচ্ছে 4 নম্বরে যুক্ত। তাহলে এদিক থেকে গুণে গেলেও আমার এদিক থেকে গুণে গেলেও, এদিক থেকে গুণে গেলেও 4 নম্বরে যুক্ত, এদিক থেকে গুণে গেলেও 4 নম্বরে যুক্ত। তাহলে আমি যে কোনো একদিক দিয়ে গুনতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এদিক থেকে 1 2 স্টার্ট করে গুনতে পারবো, এদিক থেকে গেলেও আমি গুনতে পারবো, একই নামটা একই আসবে। আমরা এদিক থেকে গুনতে পারবো, এদিক থেকে গুনতে পারবো। যদি এমন হয় এদিক থেকে গুনে গেলে 3টা, কিন্তু এদিক থেকে গুনে গেলে 4টা, তাহলে আমরা এদিক থেকে গুনে যাইতাম। বুঝতে পেরেছো? এতটুকু তোমাদের বোঝা গেছে কিনা আমাকে একটু বলো। যে বেসিক্যালি আমরা নাম্বারিংটা করব, সবচেয়ে লম্বা শিকড়টা বের করার পর নাম্বারিংটা করতে হবে। এখন নাম্বারিংটা বের করার সময় আমার খেয়াল রাখতে হবে যে শাখাটা কোন দিকে আগে, এদিক থেকে গুনে গেলে আগে আসে নাকি এদিক থেকে গুনে গেলে আগে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর কার্বনে শাখাটা পাচ্ছি, আবার এদিক থেকে গুনে গেলেও 4 নম্বর হচ্ছে। এই শিকড়টা পাচ্ছি আমরা 4 নম্বর কার্বনটার সাথে। তো আমরা যে কোনো একদিকে নিতে পারবো। যদি এরকম এদিক থেকে গুনে 3 নম্বরেই পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এদিক থেকে গুনে যাইতাম। কিন্তু বেসিক্যালি হচ্ছে এটা। আর এদিক থেকে গুনে গেলেও যদি 3 নম্বরে পাইতাম, এদিক থেকে 4 নম্বরে হইতো, তাহলে আমরা এদিক থেকে গুনে আসতাম। এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব একটু করে দেখি। এখন এই যে আমরা যে কোনো একদিক থেকে গুনে আসলাম, তাহলে আমরা এই যে এদিক থেকে গুনে আসছি, এই দিক থেকে গুনে আসছি। ওকে, তাহলে আমরা 4 নম্বরে কি পাচ্ছি দেখো তো। 4 নম্বরে একটা কি পাইলাম? 4 নম্বরে যে শাখাটা পাইলাম তার নাম কি দেখো তো, CH3CH2। এটার নাম কি? ইথাইল না? তোমাদেরকে আগের ক্লাসগুলোতে পড়াইছি। যাদের কনফিউশন থাকবে তাদের আগের ক্লাসগুলোতে রিভাইজ দিয়ে নিবা। CH3CH2 কে কি বলা হয়? ইথাইল। কারণ 2 কার্বনের CH3 দিয়ে শুরু, CH2 দিয়ে শেষ, তাহলে এটা কি ইথাইল না? এটা ইথাইল। এই যে CH3CH2 এটাকে আমরা ইথাইল বলে থাকি, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে কি? তাহলে এটা হচ্ছে ইথাইল। এটার নাম কি? এটা হচ্ছে ইথাইল। তাহলে এই শাখাটার নাম হচ্ছে ইথাইল। ঠিক আছে। আর মূল যে যৌগটা এবং এই শাখাটার নাম ইথাইল, এবং এটা কয় নম্বর কার্বনে আছে? এটা কিন্তু 4 নম্বর কার্বনে আছে। এই শাখাটার নাম ইথাইল, এইটা কয় নম্বর কার্বনে আছে? 4 নম্বর কার্বনে আছে, এটা মনে রাখবা। আর মূল যৌগটা কয় কার্বনের? 1 2 3 4 5 6 7 কার্বনের। ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, অবস্থান নম্বরটা সহ আমি শাখাটার নাম লিখে ফেলবো। তাহলে অবস্থান নম্বর কত? এখানে 4। তাহলে আমরা অবস্থান নম্বর যদি 4 হয়, অবস্থান নম্বরটা কত? অবস্থান নম্বরটা হচ্ছে 4। তো 4 হলে আমরা কি লিখবো? 4, এখানে কি আছে? ইথাইল। তাহলে ইথাইল, তাহলে কত নাম্বার কার্বনে আছে? তো 4 নাম্বার কার্বনে একটা ইথাইল আছে, তাহলে 4 ইথাইল। ঠিক আছে, 4 ইথাইল। এটা হচ্ছে শাখাটা লিখলাম আমরা। মূল যৌগটা কয় কার্বনের? মূল যৌগটা হচ্ছে 7 কার্বনের। তো 7 কার্বনের হইলে সেটাকে আমরা কি লিখবো? সেটাকে আমরা লিখবো হ্যাপ্ট। আমরা লিখবো কি? 7 হইলে আমরা কি বলতে পারি? 7 হইলে সেটাকে হ্যাপ্ট বলা হয়। আর যেহেতু এখানে সব একক বন্ধন, সেটাকে আমরা বলবো একক বন্ধন এবং হাইড্রোজেন আছে, আর কিছু নাই, সেটাকে আমরা বলবো এন, হ্যাপ্টেন। ঠিক আছে, হ্যাপ্টেন। যেহেতু সব একক বন্ধন তাই হচ্ছে হ্যাপ্টেন। এখন এটা কিন্তু নর্মাল হ্যাপ্টেন না, এটা কিরকম হ্যাপ্টেন? এই 4 ইথাইল যুক্ত 4 নম্বর কার্বনে একটা ইথাইল, এই যে 4 নম্বর কার্বনে একটা ইথাইল যুক্ত হ্যাপ্টেন। ঠিক আছে, এই যৌগটা। তাহলে এই আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারি। তাহলে প্রথম কাজটা আমরা কি করলাম? দীর্ঘতম শিকড়টা নির্ণয় করলাম। তারপর কি করলাম? সবচেয়ে লম্বা শিকড় সেটা বের করছি। তারপর কি করছি আমরা? তারপর আমরা দেখলাম যে নাম্বারিংটা করতে হবে, এবং কোন দিক থেকে নাম্বারিং করতে হবে। এদিক থেকে নাম্বারিং করলে শাখা আগে পাবো, নাকি এদিক থেকে নাম্বারিং করলে শাখাটা আগে পাবো, সেটা আমরা বের করলাম। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা ওই অবস্থান নম্বর মানে 4 নম্বর এটার সাথে আমরা শাখাটা বসিয়ে আমরা নামটা লিখে ফেললাম। তারপর মূল শিকড়টার নাম লিখবো। তাহলে প্রথমে শাখা লিখছি, তারপর মূল শিকড়টা লিখছি।
এইভাবে আমরা একটা নাম কমপ্লিট করব। তাহলে এইটা যেরকম তোমাদের কাছে এই জিনিসগুলো হয়তো বা তোমরা যদি HSC 22 ব্যাচের হয়ে থাকো হয়তো অনেকটাই নতুন, কিন্তু তুমি যদি একটু যদি ধৈর্য ধরে একটা দুটো প্র্যাকটিস করে ফেলো তোমার কাছে একদম পানি লাগবে, একদম সহজ মনে হবে। এখন তোমাদেরকে যদি আরেকটা উদাহরণ দিই, এখন এটা দেখো, এটা কিন্তু একটা অ্যালকেন, এখানে কিন্তু কোনো OH নাই, এখানে কিন্তু কোনো OH নাই, হ্যাঁ, কোনো CHO নাই, কোনো COOH নাই, কোনো অ্যামিনোমূলক নাই, তাই না? এখানে কিন্তু কোনো কার্যকরীমূলক নাই। হ্যাঁ, অ্যালকেনগুলোর কার্যকরী ওই অর্থে কোনো কার্যকরীমূলক থাকে না, যদিও আমরা বলি যে কার্বনে কার্বনে একক বন্ধন, অ্যালকেনের ক্ষেত্রে এটা। তো অ্যালকেন এটা হচ্ছে এক ধরনের অ্যালকেন, শাখাযুক্ত অ্যালকেন। আমরা হ্যাপটেন বলছি না, তো হ্যাপটেন কি একটা অ্যালকেন না? এক ধরনের শাখাযুক্ত অ্যালকেন। তাহলে আমরা নর্মালি দেখো এগুলো অ্যালকেনগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় কিন্তু কোনো কার্যকরীমূলক থাকে না। যেমন অ্যালকোহলের একটা OH মূলক থাকে, অ্যালডিহাইডের CHO মূলক থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে COOH মূলক থাকে, অ্যামিনের NH2 মূলক থাকে। যদি অ্যালকিন হয় তাহলে এইরকম একটা কার্যকরী মূলক থাকে, C ডাবল বন্ড C। যদি অ্যালকাইন হয় তাহলে এইরকম ট্রিপল বন্ড C, এরকম কার্যকরী মূলক থাকে। কিন্তু এই যে অ্যালকেনগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অবস্থান নাই বা নির্দিষ্ট কোনো জায়গায় কোনো কার্যকরী মূলক থাকে না, ঠিক আছে? তবে এটাকে যদিও আমরা বলে থাকি যে কার্বনে কার্বনে একক বন্ধন হইলে সেগুলো হচ্ছে কি বন্ধন? সেগুলো হচ্ছে অ্যালকেন। কিন্তু অ্যালকেনের নির্দিষ্ট জায়গায় কোনো ওই অর্থে কোনো ফাংশনাল গ্রুপ নেই বা কার্যকরীমূলক নেই। তাহলে কার্যকরীমূলক যদি থাকে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, এরকম একটা উদাহরণ দেখি, আমি পুরো নিয়মটা লিখে দিলে সবকটা একটা প্যাকেটের ভিতর চলে আসবে। এটা জাস্ট আমি তোমাদেরকে ওভারথ্রো একটু বোঝানোর চেষ্টা করছি। সবকটা যখন একসাথে দিব তখন তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা নিচ্ছি, খেয়াল করো। এটা তো যেটা নিলাম মাত্র সেটা কার্যকরীমূলক ছিল না, তা কার্যকরীমূলক যুক্তওয়ালা একটা নিব, সেটা খেয়াল করো। যেমন মনে করো যে 1 2 3 4 5 এরকম নিলাম আমরা, হ্যাঁ। তো এখানে ধরো এই যে এখানে একটা OH দিলাম আমরা, এখানে একটা কি দিলাম? OH। তাহলে বাকি হাতগুলো আমরা কি দিয়ে পূর্ণ করবো? এটা মুখস্থ করার দরকার নেই, এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে আমার মন থেকে দিচ্ছি, তোমরাও এইভাবে লিখতে পারবা যদি বুঝে যাও জিনিসগুলো। এগুলো মুখস্থ করার দরকার নেই। তাহলে দেখো জাস্ট নিয়মটা বুঝো। তো এটার কয়টা হাত? এটা অলরেডি একটা হাত আছে, আরও 3টে হাত বাকি। তাহলে আমরা 3টা হাইড্রোজেন বসাবো, এখানে 2টা হাইড্রোজেন বসাবো, এখানে 2টা বসাবো, এখানে 2টা বসাবো। কিন্তু এই কার্বনটার দেখো তো কয়টা হাত? 1 হাত, 2 হাত, 3 হাত, আরেকটা হাত বাকি। তাহলে আমরা একটা হাইড্রোজেন বসাবো, এটার 1 হাত আছে, আরও 3টা হাত বাকি, আমরা 3টা হাইড্রোজেন বসাবো, তাই না? হ্যাঁ, এই যৌগটার আমরা নামকরণ কিভাবে করবো একটু খেয়াল করো। ওই যে সর্বপ্রথম যে কথাটা বলছিলাম, দীর্ঘতম শিকলটা নির্ণয় করার জন্য। তাহলে এখানে তো শিকল একটাই, দীর্ঘতম কার্বন শিকল। বেসিক্যালি কথাটা হচ্ছে কি দীর্ঘতম কার্বন শিকল। তাহলে দেখো আমরা এদিকে গেলে হবে না, এটা তো এখানে তো কোনো কার্বন নাই, আমরা কার্বন শিকল বের করব। দীর্ঘতম কি শিকল? কার্বন শিকল। তো দেখো আমরা শিকল তো এখানে একটাই, কার্বনের শিকল এখানে একটাই, এদিকে কোনো কার্বন নাই, তো কার্বনের শিকল একটা পাইছি আমরা। এখন আমরা যদি নাম্বারিং করি তাহলে কীরকম হয় একটু দেখো। এখন নাম্বারিং করলে তাহলে আমরা দীর্ঘতম শিকল পাইছি, 1 নাম্বার কথা দীর্ঘতম শিকল। 2 নাম্বার কি? নাম্বারিংটা কোন দিক থেকে করব? যে দিক থেকে গেলে আমরা একটু আগে বলছিলাম যে শাখা আগে পাবো, এখন বলতেছি কার্যকরীমূলক যদি আগে পাই। এখন তো এখানে তো কোনো ওই অর্থে কোনো শাখা নাই, এখানে আছে কার্যকরীমূলক, ঠিক আছে? যেদিক থেকে নাম্বারিং করলে আমরা কার্যকরীমূলকটা আগে পাবো, এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে এই যে দেখো 5 নাম্বার কার্বনে কার্যকরীমূলকটা পাচ্ছি। কিন্তু আমি যদি ওই পাশ থেকে যদি করি, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, তাহলে আমার 2 নাম্বার কার্বনেই কিন্তু কি পেয়ে যাচ্ছি? কার্যকরীমূলকটা পেয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো তাহলে 2টা নিয়ম অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে যে দিক দিয়ে গেলে আমরা শাখাটা আগে পাবো সেদিক দিয়ে আমি নাম্বারিংটা করব, ঠিক আছে? আর যদি কার্যকরীমূলক থাকে তখন আমার দেখতে হবে যে দিক দিয়ে গেলে আমরা কার্যকরীমূলকটা আগে পাবো, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটার নাম কি হবে? দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 যদি হয় তাহলে আমরা আচ্ছা 6 যদি হয় তাহলে আমাদের কি নাম হবে? নামটা কীরকম হবে? 6 হলে তো আমরা হ্যাক্স বলতে পারি, সিম্পল। 1 2 3 4 5 6 হ্যাক্স। এই জায়গায় একটা OH আছে, তাই কি হবে? OH থাকলে কি হয় তোমাদেরকে বলছিলাম? নল হয়। কি হয়? নল। তা আমরা কি বলবো? হেক্সানল। কি বলবো? হেক্সানল। 6টা কার্বন আছে তাই হ্যাক্স, যেহেতু OH আছে তাই হচ্ছে নল, হেক্সানল। তবে এখানে OHটা কোন নাম্বার কত নাম্বার পজিশনে আছে? এই OHটা 2 নাম্বার পজিশনে আছে, তাহলে আমরা লিখবো হেক্সানল 2, ঠিক আছে? হেক্সানল 2 আমরা এইভাবে লিখবো, হেক্সানল 2। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কার্বন কয়টা আছে? 6টা। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি হেক্সান। আমরা কি বলতে পারি? হেক্সান, ঠিক আছে? হেক্সান। যেহেতু এখানে একটা OH আছে, কত নম্বরে? 2 নম্বরে একটা OH, তাই আমরা বলবো 2 অল,
আমরা বলবো কি টু অল, হেক্সান টু অল। তো নামটা দুইভাবেই করতে পারো, হয়তো বা এই নামটা সুন্দর লাগতেছে এভাবেও করতে পারো, তুমি এইভাবেও করতে পারবা। মানে বেসিক জিনিসটা তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে জিনিসটা হচ্ছে যে কার্বন 6টা তাই হেক্স, হ্যাঁ, আর যেহেতু ওইচ আছে তাই নল, হেক্সানল। 2 নম্বরে আছে তাই হেক্সানল 2। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে এটা তো আমরা করলাম, এটা অন্য একটা সিস্টেম দেখাটা হচ্ছে কার্বন 6টা তাই আমি 6টা লিখলাম হেক্সান, এখানে 2 আছে 2, আর ওইচ থাকলে অল, হেক্সান টু অল। তুমি যে দুইভাবেই করতে পারবা, হ্যাঁ, দুইভাবেই তুমি করতে পারবা, দুইটাই রাইট। এখন আমরা চলে আসি, আমি যতটুকু বেসিক তোমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে যতটুকু বেসিক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি নিশ্চয়ই এটা বুঝেছো। এখন আমরা আলটিমেটলি চলে আসবো যে সব কটা নিয়মকে আমরা একটা প্যাকেটের ভিতরে নিয়ে আসবো, যেন আমরা খুব সহজেই জিনিসগুলো শিখতে পারি। ওকে, তাহলে আমরা এই নিয়মগুলো একটু এই পাশে লিখে রাখি আমি ছোট করে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এবং এই নিয়মগুলো আজীবন মনে রাখবা এবং এগুলো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করবা, তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে, 1 নম্বর কাজ কি আমাদের দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করা। প্রথম কাজ কি আমাদের দীর্ঘতম, আমাদের কাজ হচ্ছে দীর্ঘতম, 1 নম্বর কাজ হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল, আমি ছোট করে লিখতেছি, কার্বন শিকল নির্ণয় করা, দীর্ঘতম কার্বন শিকল নির্ণয়, ঠিক আছে, হ্যাঁ, দীর্ঘতম কার্বন শিকল, ঠিক আছে। আমরা জাস্ট এটা আমাকে একটু লিখতে দাও, তাহলে দেখবে যে সব তুমি পারতেছো এই এক নিয়মের মাধ্যমেই, দীর্ঘতম কার্বন শিকল নির্ণয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমরা এই দীর্ঘতম কার্বন শিকলটা নির্ণয় করার জন্য আমাকে 2টা জিনিস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। 2টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে শিকলটি সর্বোচ্চ শাখাযুক্ত হতে হবে। শিকলটি কি, এই যে দীর্ঘতম শিকল যেটা, সবচেয়ে লম্বা শিকল যেটা, এটা দীর্ঘতম শাখাযুক্ত হতে হবে। আমি আগে লিখি নিয়মগুলো, আমাকে একটু লিখতে দাও, তারপর প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিব। হয়তো বা তোমাকে প্রত্যেকটা নিয়ম এখন ক্লিয়ার হবে না, কিন্তু লিখার পরে যখন আমি প্র্যাকটিস করাবো তখন সবকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আগে একটু লিখে নিই, হ্যাঁ। তাহলে প্রথম কথা হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল নির্ণয়, 1 নম্বর কথা। তারপর আমরা কি করব, যে শিকলটি এমনভাবে নির্ণয় করতে হবে শিকলটি যেন সর্বোচ্চ শাখাযুক্ত হয়। আমার এই জায়গায় নিয়মটা হচ্ছে যে শিকলটি, হ্যাঁ, শিকলটি সর্বোচ্চ শাখাযুক্ত হতে হবে। কি হইতে হবে একটু চিন্তা করো, শিকলটি মানে সর্বোচ্চ শাখাযুক্ত হতে হবে, সর্বোচ্চ শাখা যুক্ত হতে হবে, সর্বোচ্চ শাখা যুক্ত হবে, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখবা, সর্বোচ্চ শিকলটি যেন সর্বোচ্চ শাখাযুক্ত হয়। জিনিসটা না বুঝলেও একটু পরে আমি বুঝিয়ে দিব, একটু ধৈর্য ধরতে হবে। 2 নম্বর কথা হচ্ছে শিকলটি কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে, হ্যাঁ। শিকলটিতে তোমাদের এই লেখাগুলো দেখা যাচ্ছে কিনা জানিও, শিকলটিতে, হ্যাঁ, কার্যকরী মূলক যুক্ত থাকবে, যদি থাকে আর কি, কার্যকরী মূলক যদি থাকে তাহলে যুক্ত থাকতে হবে, শিকলটার মধ্যে যুক্ত থাকবে। ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে দেখাইছিলাম না, একটার মধ্যে কোনো কার্যকরী মূলক ছিল না, আরেকটার মধ্যে ওএইচ কার্যকরী মূলক ছিল। তা দেখো, প্রথম কথা হচ্ছে আমার দীর্ঘতম শিকল নির্ণয় করার সময় 2টা জিনিস খেয়াল করতে হবে। একটা যে শিকলটার মধ্যে সর্বোচ্চ শাখা থাকতে হবে, আমরা এমন চেষ্টা করব যেন শিকলটার মধ্যে সবচেয়ে বেশি শাখা থাকে। আমি প্রধান শিকলটা এমন নিব যেন বেশি বেশি শাখা থাকে, এরকম চিন্তা করে আমরা বের করব যে শিকলটা নিলে সবচেয়ে বেশি শাখা পাওয়া যাবে, সেটা নিব। এবং এটার উদাহরণ তোমাদেরকে যদি দেখায় তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। আপাতত নিয়মটা জেনে রাখো। 2 নম্বরটা হচ্ছে শিকলটিতে কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে। কার্যকরী মূলক, আমি একটু এখানে মূলকটা মিশিয়ে আমি কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে, কার্যকরী মূলকটা যুক্ত থাকতে হবে। কার্যকরী মূলক মানে শিকলটা তুমি নিবা, ওই শিকলের মধ্যে অবশ্যই ওইচটা থাকতে হবে, অথবা ওই শিকলটার মধ্যে সিএইচওটা থাকতে হবে। মানে কার্যকরী মূলক ছাড়া তুমি দীর্ঘতম শিকল বের করলে হবে না, প্র্যাকটিস করালে আরো ক্লিয়ার হবে। দাঁড়াও, 2 নম্বর কাজটা আমরা কি করব, দেখো 2 নম্বর কাজটা যেটা করব সেটা হচ্ছে নাম্বারিং করব, হ্যাঁ, দীর্ঘতম শিকলের নাম্বারিং, হ্যাঁ, দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিং, কার্বন শিকলের কি করব আমরা, নাম্বারিং করব, ঠিক আছে। এই নাম্বারিং, এখন এই নাম্বারিংটা মূলত নাম্বারিং, এক কথায় নাম্বারিং। এই নাম্বারিংটা যেটা করব সেই জায়গায় তোমাকে খেয়াল রাখতে হবে, এটাকে আমি সি পয়েন্ট রাখলাম, যে নাম্বারিংটা তুমি করবা সেই জায়গায় তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে আরো 2টা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে দিক থেকে নাম্বারিংটা করবা, এই প্রান্ত থেকে নাকি ওই প্রান্ত থেকে, সেটা বলতেছি। যে দিক থেকে নাম্বারিং করলে শাখাটি তুমি আগে পাবে ও বেশি বেশি শাখা পাবে, সেদিক দিয়ে নাম্বারিংটা করতে হবে। এই প্রান্ত থেকে করবা নাকি এই প্রান্ত থেকে, 1-2টা কি এদিক থেকে গুনবা নাকি এদিক থেকে, সেটা তোমাকে চিন্তা করতে হবে। যে দিক থেকে করলে কি বলবো আমরা, যে দিক থেকে
করলে বলতে এখানে নাম্বারিং করলে আর কি, আমি একটু সংক্ষেপে লিখতেছি। যেদিক থেকে করলে, হ্যাঁ, শাখা শাখা আগে আগে পাবে, আগে পাবে ও বেশি বেশি পাবে, ও বেশি বেশি পাবে। উদাহরণ দেখালে তোমাদের এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আগে পাবে ও বেশি বেশি পাবে, ঠিক আছে, সেদিক থেকে আমরা করব। এখন তাহলে যেদিক থেকে নাম্বারিংটা করলে শাখা বেশি বেশি পাবো, অথবা শাখাটা আগে পাবো অথবা বেশি বেশি পাবো, ঠিক আছে। এই প্রান্ত থেকে করলে যদি আগে পাই তাহলে আমরা এই প্রান্ত থেকে নাম্বারিংটা করব, ওই প্রান্ত থেকে যদি করি তাহলে যদি শাখাটা আগে আসে তাহলে আমরা ওই প্রান্ত থেকে নাম্বারিংটা করব, অথবা শাখা যেদিক থেকে করলে বেশি পাবো, ঠিক আছে। সি ডি নাম্বার, এখানে আরেকটা পয়েন্ট আমাকে খেয়াল করতে হবে, যেদিক থেকে করলে কার্যকরীমূলকটা আগে পাবো। যদি কার্যকরীমূলক থাকে তাহলে আমার ওইটা দেখতে হবে। সব যোগে তো কার্যকরীমূলক থাকে না। আমি প্রথম দুইটা উদাহরণ দিচ্ছি, একটার মধ্যে ওইচ আছে, একটার মধ্যে ওইচ নাই, ঠিক আছে। তাহলে কার্যকরীমূলক যদি থাকে তাহলে আমাকে দেখতে হবে যেদিক থেকে করলে আমি কার্যকরীমূলকটা আগে পাবো। তাহলে আমরা কি লিখবো? যেদিক থেকে করলে, যেদিক থেকে করলে, যেদিক থেকে করলে কার্যকরীমূলক আগে পাবো, কার্যকরীমূলক আগে পাবো, হ্যাঁ, কার্যকরীমূলক আগে পাবো। এই তো দেখো সহজ নিয়ম, এগুলো আমি জাস্ট উদাহরণ, একটা উদাহরণ দেখালে তোমাদের পুরা ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর জিনিসটা যদি আমরা দেখি, 3 নম্বর আমরা কি করব? নাম্বারিং। আমরা সবচেয়ে লম্বা শিকড়টা বের করলাম, আমরা নাম্বারিংটা করলাম। এখন কথা হচ্ছে ফাইনালি আমরা কি কাজটা করব। দেখো ফাইনাল হচ্ছে অবস্থান নম্বর সহ আমরা করব কি? অবস্থান নম্বর সহ কি করব? শাখা শিকলের নাম, অবস্থান নম্বর সহ শাখা শিকলের নাম, শাখার নাম প্লাস আমরা আরেকটা জিনিস করব, অবস্থান নম্বর সহ শাখার নামটা লিখব প্লাস মূল শিকলের নাম, মানে কি দীর্ঘতম শিকলের নাম প্লাস দীর্ঘতম শিকলের নাম। অবস্থান নম্বর মানে ওই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে কত নম্বরে ছিল? 4 ইথাইল। এই যে দেখো, এই যে এটা হচ্ছে অবস্থান নম্বর, 4 মানে 4 নম্বরে, এটা অবস্থান নম্বর, এটা হচ্ছে শাখার নাম। তাহলে অবস্থান নম্বর সহ শাখার নাম এবং মূল শিকলের নাম এবং কি দীর্ঘতম শিকলের নাম প্লাস দীর্ঘতম শিকলের নাম, এই দুইটা জিনিস যদি করি তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু নামকরণ কমপ্লিট। হ্যাঁ, এই দুটো জিনিস করলে নামকরণ। এখন আমরা উদাহরণে ঢুকে যাব এখন তোমাদের। হ্যাঁ, তাহলে এটা করলে কিন্তু নামটা হয়ে যাবে। হ্যাঁ, জৈব যৌগের নাম, আমরা একটা কথা বলতে পারি জৈব যৌগের নাম। এই দুইটা জিনিস করলে আমরা যোগফলটা কি পাচ্ছি? জৈব যৌগের নাম। এখন দেখো আমরা যদি উদাহরণটা করতে যাই একদম সহজে আমরা জিনিসগুলো বুঝে যাব, জাস্ট একটু ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যে কাজটা করব, আমরা একটা করে উদাহরণে যাচ্ছি, তখন আমাদের এই জিনিসগুলো একদম সহজ লাগবে। তোমরা এই নিয়মগুলো আমরা এই নিয়মগুলো পাশে লেখা থাকবে, হ্যাঁ, এই নিয়মগুলো আমাদের লেখা থাকবে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা এই জায়গায় চলে আসি, তাহলে আমরা এই জায়গায় একটু করে দিই। এই নিয়মগুলো দিয়ে তুমি আজীবন ভর্তি পরীক্ষা বলো, তুমি এইচএসসি পরীক্ষা বলো, হ্যাঁ, তুমি বড় হয়ে টিচার হবা, যদি স্টুডেন্ট পড়ানো বলো, সব কিছু তুমি এইগুলো দিয়ে পারবা। হ্যাঁ, তাহলে এই 3টা নিয়ম দিয়ে তুমি চালা দিতে পারবা। এখন আমরা যে কাজটা করি একটু খেয়াল করি। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাটাতে আসি, আমরা যদি দেখি যে এখন আমরা একটা করে উদাহরণ নিই। এখন দেখো এখানে ক্যাটাগরি কয়টা দেখো তো, এ বি সি ডি। আমরা কিন্তু নিয়ম কিন্তু 3টাই, খেয়াল করো, নিয়ম কিন্তু 3টাই। আমার দীর্ঘতম শিকল নির্ণয় করতে হবে, দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিংটা করতে হবে, আমার মূল শিকলের নাম প্লাস দীর্ঘতম শিকলের নামটা লিখব। মানে এই 3টা কাজ আমাদের করতে হবে এবং এই 3টা কাজ করার জন্য আমাকে কিছু নিয়ম মানতে হবে। সেটা কি? শিকলটি এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এই 4টা নিয়ম মানতে হবে। এখন একটা জিনিস তোমাদেরকে বলি যে এখন এই জিনিসগুলো সব কিন্তু একটাতে আসবে না। এখন দেখো সব জায়গায় কিন্তু কার্যকরীমূলক নাও থাকতে পারে, আবার যেখানে কিছু শাখা থাকতে পারে। তো এই জন্য আমার একটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিব। এখানে কি 1 2 3 4 না, 4টা জিনিস আছে না, 4টার জন্য আমরা 4 রকমের উদাহরণটা দিব আমরা। হ্যাঁ, তাহলে কারণ এক যৌগতে সব নিয়ম পাবা না আমি এখানে সব নিয়ম লিখে রাখছি, এখানে যে কোনো যৌগ করতে পারো। এখানে আমি এই নিয়মগুলো লিখে রাখার মানে হচ্ছে কি তুমি যে কোনো যৌগের নামকরণ করতে পারবা, ঠিক আছে। তো এখন এক যৌগের মধ্যে সবকটা নিয়ম লাগবে না, তো যেগুলো লাগবে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে আমরা একটা যৌগের ক্ষেত্রে একটা জিনিস বুঝাচ্ছি। দেখো এ যৌগটার জন্য, মানে এ নিয়মটার জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি, আমি উপরে লিখে রাখলাম এ, ঠিক আছে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ আমি তোমাদেরকে নিচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করো, তোমাদেরকে যদি বলি আমি, হ্যাঁ, উদাহরণটা দেখো, এটা হচ্ছে 1
আমি জাস্ট একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি 1 2 3 4 5 ঠিক আছে। আমি একটু নিচে করে লিখি তোমাদের সুবিধা হবে 1 2 3 4 5 ঠিক আছে 1 2 1 2 দেখো এটা হচ্ছে আমি জাস্ট তোমাদের এগুলো মুখস্থের বিষয় না, জাস্ট নিয়মটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ তোমাদের জন্য নিলাম। এখন দেখো আমি যদি করি এগুলো যদি আমি কি করে দিই, আমরা এখন হাতগুলো পূর্ণ করে দিই, রোহিঙ্গার মতো হাইড্রোজেন দিতে থাকবো এখন যার যতগুলো লাগবে। যেমন মনে করে এর কয়টা হাইড্রোজেন লাগবে, এর লাগবে, আমি জাস্ট মূল শিকড়টা আগে আঁকছি, তারপর নামকরণটা কীরকম হবে সেটা দেখাবো, তার আগে হাইড্রোজেনগুলো দিয়ে দিই। এর 3টা হাইড্রোজেন লাগবে দিয়ে দিলাম, এর 2টা লাগবে দিয়ে দিলাম, এর কোনোটা লাগবে না, এর 2টা লাগবে দিলাম, এর 3টা লাগবে দিলাম, এর কয়টা লাগবে একটা, এর কয়টা লাগবে 3টা, এর কয়টা লাগবে 3টা, এর 3টা, এর 2টা, মানে যার যতগুলো লাগবে দিয়ে দিব আমরা। এখন আমরা নামকরণে আসি। হ্যাঁ, এখন নামকরণের সময় আমার প্রধান কথা হচ্ছে কি দীর্ঘতম কার্বন শিকড়টা নির্ণয় করতে হবে। এখন দীর্ঘতম কার্বন শিকড়টা নির্ণয় করার জন্য আমার প্রথম কাজটা কি, প্রথম হচ্ছে শিকড়টি সর্বোচ্চ শাখাযুক্ত হতে হবে। আমার শিকড়টা সবচেয়ে লম্বা শিকড়টা আমি বের করব এবং এটা যেন মাথায় থাকে, যেন সবচেয়ে কি এবং শিকড়টি সর্বোচ্চ শাখাযুক্ত যেন হয়। তো সর্বোচ্চ শাখাযুক্ত শিকড় এবং সবচেয়ে লম্বা হবে, একই সাথে সর্বোচ্চ শাখাযুক্ত হবে। সেটা কি দেখো, আমি যদি এদিক থেকে গুনে যাই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 5টা কার্বন না, 5টা কার্বন। আমি যদি এদিকে গুনে যাই, এদিকে সোজা গেলে 5টা, এই তো সোজা গেলে 5টা। আমি যদি এদিকে যাই 1 2 3 4 5, এদিকে গেলেও কিন্তু 5টা। আমি যদি এদিকে যাই 1 2 3 4 5, এদিকে গেলেও কিন্তু 5টা। আবার যদি এদিকে যাই 1 2 3 4 5, এদিকে গেলেও কিন্তু 5টা। তাহলে সব দিক দিয়ে কিন্তু 5টা 5টা করে। আমি এদিকে গেলেও 5টা, আমি যদি উপরেও যাই 5টা, আমি যদি নিচে নামিও 5টা, আমরা এদিকে আসতেও 5টা। বুঝো না মনে হয়? আমি আবার বলতেছি, এখানে খেয়াল করো 1 2 3 4 5, এদিকে গেলেও 5টা, 1 2 3 4 5, এদিকে গেলেও 5টা, 1 2 3 4 5, এদিকে গেলেও 5টা, 1 2 3 4 5, সব দিকে কিন্তু 5টা 5টা করে। তো এখন আমাকে শুধু দীর্ঘতম নিলেই হবে না, 5টা শুধু নিলেই হবে না, আমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যেন সর্বোচ্চ শাখাযুক্ত শিকল হয়। এখন আমি যদি এই 5টা যদি নিই, যদি এই 5টা নিই, তাহলে শাখা কয়টা দাঁড়াচ্ছে, এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা। আমি যদি মূল শিকল যদি এটাকে ধরি, মূল শিকল যদি এই বরাবর ধরি, তাহলে এই পুরাটা হবে একটা শাখা, আর নিচে এই জিনিসটা হবে আরেকটা শাখা। জাস্ট 2টা শাখা হচ্ছে, একটা শাখা, এই যে 2টা শাখা। কিন্তু আমি যদি এইরকম করে নিই, আমি যদি এইরকম করে নিই, কীরকম দেখো, তো সোজা নিলে একটা, তাহলে আমি যদি এইভাবে নেই, আমি যদি এদিক থেকে এসে যদি এদিকে যাই, তাহলে খেয়াল করো এইখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা। কয়টা শাখা হয়েছে দেখো তো, ভালো করে খেয়াল করো। এদিকে একটা শাখা, এদিকে আরেকটা শাখা। এটা আমি যদি এইটাকে যখন ধরি, যখন আমি এইটাকে প্রধান শিকল ধরবো, তখন এটা হয়ে যাবে শাখা শিকল। বুঝতে পারছো? আমি যদি এটাকে যদি প্রধান ধরি, তাহলে এটাও হয়ে যাবে তখন শাখা। এতটুকু জিনিস হয়ে যাবে কি, এটা ছাড়া, খেয়াল করো এই জিনিসটা ছাড়া যা থাকবে সব শাখা হয়ে যাবে তখন। তাহলে এটাও একটা শাখা, এটাও একটা শাখা, নিচেরটাও কি হয়ে যাবে, মানে এই পাশেরটাও একটা শাখা হবে। তখন শাখা কয়টা হচ্ছে দেখো তো, 1 2 3 4 5, এদিকে তো 5টাই, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা শাখা, এখানে একটা শাখা, 2টা শাখা, এখানে একটা শাখা, 3টা শাখা। কথা বুঝছো? তাহলে দেখো আমরা এমনভাবে চিন্তা করবো, আমি যদি সোজা যাই, এদিকে যদি চিন্তা করি 1 2 3 4 5, আমি যদি এদিকে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি, খেয়াল করো সেমই হবে যদিও 1 2 3 4 5। এদিকে গেলে আমরা যদি দেখি, এই যে এই জিনিসটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, খেয়াল করো আমরা যদি এইভাবে যদি চিন্তা করি, তাহলে দেখো এখানে দেখো এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, 3টা শাখা। তাহলে আমরা এদিকে আসলে যেটা হচ্ছে, এদিকে আসলে কিন্তু সেম এটাই হচ্ছে। তাই আমি যে কোনো একদিকে নিব, তবে মনে রাখতে হবে দীর্ঘতম শিকলটা নিতে হবে, মানে সর্বোচ্চ শাখা যেন হয়। আমি যদি সরাসরি সোজা নিয়ে নিই, তাহলে শাখা হয় মাত্র 2টা। আমি যদি সরাসরি এইভাবে চিন্তা করি, আমি আবারও বলতেছি, আমি যদি এইভাবে চিন্তা করি, তাহলে এদিকে একটা শাখা হয়, পুরাটা একটা শাখা হবে, এদিকে পুরাটা একটা শাখা হবে, মাত্র 2টা শাখা। কিন্তু আমি যদি এই বরাবর আসি, তো দেখা গেছে এদিকে একটা শাখা, 2টা শাখা, 3টা শাখা পাচ্ছি আমরা। ঠিক আছে, আবার এদিকে গেলেও আমরা 3টাই পাবো। আমরা যদি এদিক থেকে এদিকে আসি, আমি আবার একটু করে চিত্রটা এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এটা আবার, হ্যাঁ 1, মানে বেসিক জিনিসটা বুঝে গেলে 1 2 3 4 5, 1 2, হ্যাঁ তাহলে 1, খেয়াল করো 1, তারপর হচ্ছে কি 2, এদিকে এই, আমি যদি এই জিনিসটা আমি এটা হুবহু আবার এখানে আঁকতেছি, CH3 CH2 CH2 CH3 CH কি বলো, CH হচ্ছে 2 CH3 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 এই CH। এখন দেখো বেসিক্যালি বিষয়টা হচ্ছে, আমি যদি সোজা যাই, খেয়াল করো আমি এখানে সোজা গেছি,
সোজা গেলে শাখা এখানে একটা মাত্র দুইটা। কিন্তু আমি তোমাদেরকে কি বলছি, আমি যদি এদিক থেকে এদিকেও আসি শাখা দাঁড়াই কিন্তু কয়টা। আমি যদি এদিক থেকে এদিকে আসি, এদিক থেকে যদি এদিকে আসি শাখা এখানে একটা, এই পাশেরটা একটা, এই পাশে একটা, দুইটা দাঁড়াই কিন্তু। তো দেখো আমি এদিক থেকে ধরো এদিক থেকে আমি এদিকে গেলাম, তো শাখার কয়টা দাঁড়াইছে দেখো, এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, তিনটা শাখা দাঁড়াইছে। তো আমি সোজা গেলে আমি পাচ্ছি মাত্র দুইটা। তো আমি সোজা না গিয়ে আমি যাবো কোন দিকে, আমি যাব হচ্ছে এই দিকে যাব। এদিকে গেলে আমরা পাচ্ছি এদিকে একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু ভালো করে জাস্ট এই জিনিসটা খেয়াল করো। আমরা যদি সোজা যাই আমরা শাখা পাচ্ছি এই মাত্র দুইটা। আর আমি যদি এই পাশে চিন্তা করি, এই পাশে এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, টোটাল কিন্তু তিনটা শাখা আমরা পাচ্ছি। তো এখানে গেলে মাত্র দুইটা শাখা, এখানে গেলে তিনটা শাখা। তো আমাদের নিয়মটা কি, এদিকে গেলেও তো পাঁচটা, সোজা গেলেও পাঁচটা কার্বন, আর আমি যদি এদিকেও যাই তাও কিন্তু পাঁচটা কার্বন, তাই না? কিন্তু পার্থক্যটা হচ্ছে এই শিকড়টার কিন্তু দুইটা শাখা, জাস্ট এটার কিন্তু এই জিনিসটার কিন্তু তিনটা শাখা পাচ্ছি আমরা। এটা দেখো, এটাই বলছি শিকড়টি সর্বোচ্চ শাখাযুক্ত হতে হবে। শুধু লম্বা হবে ঠিক আছে, কিন্তু শাখাটা যেন সর্বোচ্চ হয়, সর্বোচ্চ শাখাযুক্ত। এখানে দুই শাখা, এখানে তিন শাখা। তো এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখো, এখন তুমি বলতে পারো যে স্যার এখান থেকে উপর থেকে নিচে নামলেও তো তিনটা শাখা হয়, তাহলে উপর থেকে নিচে নামে করতে পারবা, অসুবিধা নাই। উপর থেকে নিচে নেমেও যদি করতে চাও তাহলে এখানে কিন্তু সেম শাখাই হচ্ছে, তাও কিন্তু তিনটা শাখা পাচ্ছি। যে দিক দিয়ে গেলে তুমি বেশি শাখা পাবা ওইভাবে করবা তুমি। এর কথা হচ্ছে যদি সমান সমান হয়ে যায়, যে দেখা গেছে যে বিভিন্নভাবে গেলে আমরা তিনটা পাচ্ছি, তাহলে যে কোনো একভাবে করতে পারবা। কথাটা বুঝো নাই? আমি আবারও বলি, এদিকে গেলে দুইটা শাখা পাচ্ছি, কিন্তু এদিকে গেলে আমরা পাচ্ছি তিনটা শাখা। এখন অন্যভাবে গেলেও আমরা তিনটাই পাচ্ছি, তাহলে ওইভাবেও করতে পারবা, এইভাবে করতে পারবা। ঠিক আছে, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে তার জায়গা নেই। ধরো আমি এই যোগটাকে আমি এইভাবে দেখাচ্ছি। আবার একে একটু করে খেয়াল করো, এই যে 1 2 3 4 5, এই এক, এই, ঠিক আছে। এখানে যদি আমরা নিচের দিকে নামি তাহলে দেখো, এখানে আমি যদি বলি CH3 CH2 CH, আমি একটু তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। এটা CH কত বলো, CH এটা হচ্ছে 2, এটা CH3 CH3 CH2 CH3 CH3, এটা তো দিয়ে দিবা। এখন কথা হচ্ছে দেখো, আমি এই যোগটা কিন্তু আবার রাখছি। তাহলে দেখো তুমি বলতেছো যে ভাইয়া যে এইখান থেকে এখানে গেলেও তো আমরা দুইটা শাখা পাচ্ছি, তিনটা শাখা পাচ্ছি। যে এই বরাবর যদি যাই তাও কিন্তু আমি কয়টা পাচ্ছি, তিনটা শাখা পাচ্ছি। কিভাবে, এই যে এখানে একটা শাখা, এই যে এখানে একটা শাখা, এই যে এখানে একটা শাখা, অসুবিধা নাই। তুমি এদিকে গেলেও তুমি তিনটা শাখা পাচ্ছ, আবার তুমি যদি এইদিকে যাও তাও কিন্তু তিনটা শাখা পাচ্ছ, অসুবিধা নাই। তুমি এইভাবে বা অথবা এইভাবে নিবা, নামে কি আসবে তুমি চেষ্টা করে দেখিও। কথা বুঝে গেছে? তো দেখো, এদিকে গেলেও তিনটা, এদিকে গেলেও তিনটা, যদি এরকম হয় তাহলে যে কোনো একভাবে তুমি করবা, যে কোনো একভাবে তুমি করবা। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করেও দেখবা যে নামটা একই আসতেছে। জাস্ট খেয়াল করো, এদিকে গেলেও আমি উপর থেকে নিচে গেলেও দেখতে পাচ্ছি আমরা তিনটা শাখা পাচ্ছি, তাহলে আমরা এইভাবে করতে পারবো। অথবা আমরা এদিকে গেলেও তিনটা পাচ্ছি, এইভাবে করতে পারবো, যে কোনো একটার করতে পারবা। এখানে আরেকভাবে গেলে তিনটা হবে, তো সেটা আমি আর দেখাচ্ছি না, কারণ আবার মুছে আবার করতে হবে। মানে তুমি যদি এদিক থেকে গিয়ে যদি এদিকে যাও তাও কিন্তু তিনটা শাখা পাবা। খেয়াল করো, আমি তোমাদেরকে হয়তো বা জায়গা কিছুরি হয়ে যাবে জিনিসটা, আশা করি বুঝে গেছো। এই যে আমি যদি এদিক থেকে যাই, এদিক থেকে গিয়ে যদি এদিকে যাই, তখনও কিন্তু তিনটা শাখা হবে। এই যে এখানে এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা। বুঝতে পেরেছো? তাহলে এতটুকু তোমাদের আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এতটুকু তোমাদের আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমরা এই মূল যোগটা আমি আবার একে নামটা করাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো 1 2 3 4 5, তাই তো? 1 2, আমরা যদি এইদিকে চিন্তা করি 2, নিচের দিকে যদি যাই এই, এখন এই কার্বনটার আরেকটা। এখন কথা হচ্ছে এইগুলো তুমি এখন হয়তো বা একটু অভ্যস্ত হতে একটু সময় লাগবে। তুমি যখন বারবার প্র্যাকটিস করবা দেখবে তোমার কাছে একদম ইজি লাগবে, কারণ যে দিক থেকে গেলে সর্বোচ্চ পাবা এদিকে তুমি করতে পারবা। এখন দেখো, প্রথম কথা হচ্ছে কি দীর্ঘতম শিকড়টা নির্ণয় করা। আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিই, CH3 CH2, এখানে CH কত বলো, CH2 CH3 CH3 CH3, হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই CH3। এখন কথা হচ্ছে দেখো, আমরা যদি এদিকে যাই, আমরা বলছিলাম যে এই বরাবর গেলে এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, আমরা যাবো না। আমরা যদি এই বরাবর আসি তাহলে শাখা পাচ্ছি, এই বরাবর আসলে এটাও শাখা হয়ে যাবে, এটাও শাখা হয়ে যাবে, এটাও শাখা হয়ে যাবে, তিনটা শাখা পাবো। কিন্তু আমরা এই বরাবর আসলেও হবে। আমি যদি সোজা নামি তাহলে দেখা গেছে এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, দুইটা শাখা, এখানে একটা, তিনটা শাখা হচ্ছে। তুমি যেভাবেই করো, তা আমরা জাস্ট এইভাবে দেখাচ্ছি, এই যে কোনো একটা দেখাচ্ছি, এই যে দেখো এইভাবে আমি আসলাম, তাহলে শাখা হয়ে যাচ্ছে, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা।
এখন আমি নাম্বারিংটা করি, আচ্ছা এগুলো মুছে দিই তাহলে। হ্যাঁ, তো দেখো নাম্বারিংটা যদি করি তাহলে খেয়াল করো, নাম্বারিংটা যদি করি তো নাম্বারিংটা কোন দিক থেকে করবো দেখো তো। এখন আমরা নাম্বারিং 2 নম্বরে চলে আসছি, নাম্বারিং করব। হ্যাঁ, 1 নম্বর কিন্তু সবচেয়ে লম্বা শিকলটা বের করছি, এই যে দীর্ঘতম কার্বন শিকল, এই দীর্ঘতম কার্বন শিকল বের করছি। এটা বের করার সময় আমাকে মাথায় রাখতে হয়েছে কি সর্বোচ্চ শাখা আছে কিনা, এই যে সর্বোচ্চ শাখা আছে, এখন এখানে 3টা শাখা আছে। ঠিক আছে, এখন আমি যদি নাম্বারিংটা করি, এখন আমরা তাহলে দীর্ঘতম শিকল নির্ণয় করার সময় আমি নাম্বারিংটা করলাম। এখন দীর্ঘতম কার্বন শিকলের দীর্ঘতম কার্বন শিকলটা আমি নির্ণয় করছি এবং সর্বোচ্চ শাখাটা রাখছি। ওকে, এখানে কোনো কার্যকরীমূলক নাই, আমার কোনো কাজ নেই। 2 নম্বরে যদি দেখি যে দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিংটা কীরকম, নাম্বারিংটা কী করতে হবে, নাম্বারিং করার সময় আমার খেয়াল রাখতে হবে যে দিক থেকে করলে শাখা আগে পাবো ও বেশি পাবো, যে দিক থেকে করলে শাখা আগে পাবো বেশি পাবো। এখানে তো কোনো কার্যকরীমূলক নাই, OH বা CH ওইরকম কিছু নাই, তো আমার এটা নিয়ে কোনো কাজ নেই, কার্যকরীমূলক নিয়ে এখানে কোনো কাজ নেই। আমার এই জায়গাটাতে খেয়াল করো, যে দিক থেকে করলে শাখাটা আগে পাবো ও বেশি পাবো। তো দেখো আমি যদি নাম্বারিংটা এই পাশ থেকে করি, 1 2 3 4 5, এই পাশ থেকে যদি নাম্বারিংটা করি তাহলে কত নম্বরে পাচ্ছি আমরা, 3 নম্বরে 2টা শাখা পাচ্ছি, এই একটা শাখা এবং এই একটা শাখা। তাহলে দেখো আমি যদি এই পাশ থেকে গুণে যাই তাহলে 3 নম্বরে প্রথম শাখাটা পাচ্ছি 3 নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে 2টা শাখা, এই এক এই যে প্রথম কার্বনটা পাচ্ছি 3 নম্বরে। তো 3 নম্বরে হলে আমরা কি করব, আমরা এই দিক থেকে গুণে গেলে 3 নম্বরের শাখাটা পাচ্ছি, কিন্তু আমরা যদি উল্টা দিক থেকে গুণে যাই, আমরা যদি এই পাশ থেকে গুণে যাই, এই যে এখানে এটাকে যদি আমরা 1 ধরি, খেয়াল করো এটাকে যদি আমরা 1 নম্বর ধরি, এটাকে যদি আমরা 2 নম্বর ধরি, এটাকে যদি আমরা 3 নম্বর ধরি, 4 নম্বর 5 নম্বর, এই যে এটাকে 1 ধরছি, এটাকে 2 ধরছি, এটাকে 3 ধরছি, এটাকে 4 ধরছি, এটাকে 5 ধরছি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরেই একটা শাখা পেয়ে যাচ্ছি, এই যে 2 নম্বর কার্বনটাতে একটা শাখা পেয়ে যাচ্ছি, এটা তো 2 নম্বর কার্বন। এটাকে যদি আমরা 1 নম্বর কার্বন ধরি, এটাকে যদি আমরা 1 নম্বর ধরি, এই কার্বনটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে আমরা কত নম্বরে 2 নম্বরে পাচ্ছি। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা এদিক থেকে গুণে গেলে আমরা 3 নম্বর কার্বনে 2টা শাখা পাচ্ছি, কিন্তু আমি যদি এদিক থেকে গুণে যাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাহলে কিন্তু আমরা 2 নম্বরেই শাখাটা পেয়ে যাচ্ছি। এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, শাখাটা পাইলাম আমরা। তাহলে আমরা নাম্বারিংটা কোন পাশ থেকে করব, আমরা নাম্বারিংটা করব এই পাশ থেকে, এই পাশ থেকে নাম্বারিংটা করব, এই যে কোন পাশ থেকে আমরা নাম্বারিংটা এই পাশ থেকে করব, কারণ এই দিক দিয়ে করলে আমরা 2 নম্বরেই একটা শাখা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই পাশ থেকে করব, তাহলে 1 2 3 4 5 আমরা এই পাশ থেকে করব। 1 নম্বরে 2 নম্বরেই একটা শাখা পেয়ে গেছি, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। তো আমার নাম্বারিংটা করা শেষ, আমার 2 নম্বর পয়েন্ট কিন্তু শেষ, নাম্বারিং করা শেষ। যে দিক দিয়ে করলে আগে পাবো সেদিক দিয়ে আমি নাম্বারিং করব। 3 নম্বরে দেখি অবস্থান নম্বর সহ শাখার নাম। এখন দেখো শাখাটার কি কি নাম আছে একটু খেয়াল করো, এইখানে কি শাখা আছে দেখো তো, এইখানে শাখাটার নাম হচ্ছে ইথাইল, এই শাখাটার নাম কি CH3CH2, এখানে 2 হবে, হ্যাঁ CH3CH2 CH3CH2, এটা কি হবে, এটার নাম হবে ইথাইল, এটার নাম কি ইথাইল, তোমরা জানো CH3CH2 এটার নাম ইথাইল। আবার এই শাখাটার নাম কি, এটাও CH3CH2, এটার নাম হবে কি ইথাইল। আবার দেখো CH3 মানে কি, এটার নাম হচ্ছে মিথাইল, তাই না, মিথাইল। তো এখানে আমরা কি করব এখন, এই যে লাস্ট কাজটা কি, আমাদের অবস্থান নম্বরটা সহ শাখাটার নাম লিখব, অবস্থান নম্বর সহ। তাহলে এখানে অবস্থান নম্বরটা কত, এখানে অবস্থান নম্বরটা কত বলো তো, এখানে অবস্থান নম্বরটা হচ্ছে 1, এখানে অবস্থান নম্বর 2, এখানে 3, এটা 4, এটা 5। তাহলে দেখো এই শিকলটার অবস্থান হচ্ছে 2, মানে 2-এ একটা মিথাইল আছে, 3-এ 2টা ইথাইল আছে। এখন আমাকে একটু করে বলো, এইটা উচ্চারণ করতে গেলে কি এম আসে না, এটা উচ্চারণ করতে গেলে তো প্রথম এম অক্ষরটা কি এম, এটা উচ্চারণ করতে গেলে প্রথম অক্ষরটা কি ই। ঠিক আছে, সবসময় মনে রাখবা অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে সেটাকে তুমি আগে লিখবা। এখানে 2 নাকি 3 এটা মুখ্য বিষয় না, তুমি 2 আগে লিখবা নাকি 3 আগে লিখবা সেটা না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে। মিথাইল উচ্চারণ করতে এম লিখতে হয়, ইথাইল উচ্চারণ করতে ই লিখতে হয়। তো এমটা আগে মিথাইলটা আগে লিখবা নাকি ইথাইলটা আগে লিখবা সেটা কিন্তু তাদের পজিশন নির্ধারণ করবে না। 2 বা 3 এই কথাটা, মানে 2 হইলে আগে তারপর 3, এটা না, এভাবে না। আমরা দেখবো অ্যালফাবেটিক্যালি কোনটা আগে, এম আগে নাকি ই আগে, অবশ্যই ই আগে, তাই না। তাহলে আমরা ইথাইলটা আগে লিখবো, তো আমরা ইথাইল আগে লিখবো। তাহলে ইথাইল এখানে একটা ইথাইল, এখানে একটা ইথাইল। তো দেখো 2টা ইথাইল কিন্তু কত নম্বরে আছে, 3 নম্বর কার্বনে আছে। তাহলে আমরা কি লিখবো, 3 একটা ইথাইল, ঠিক আছে না, 3-এ তো আরও একটা ইথাইল, তাহলে আমি 3টা আরেকবার লিখবো। 3 নম্বর কার্বনে একটা ইথাইল,
তিনে আরও একটা ইথাইল, তাহলে আমরা 3 3 দুইবার লিখবো। যতবার থাকবে ততবার সংখ্যাটা লিখতে হবে। এখানে কয়টা শিকল আছে? 2টা শিকল না, তো সংখ্যাটা আমার 2বার লিখতে হবে। এখানে এইটাতে যদি আরও একটা থাকতো তাহলে আমরা 3 3 3, যতবার থাকবে জয়টা থাকবে ততবার 3টা লিখতে হবে। তো এখানে দেখো এখানে একটা একবার আছে, এখানে আরেকবার আছে, তো আমরা 3 3 দুইবার লিখলাম। এখানে একটা ইথাইল, এখানে একটা ইথাইল, কয়টা ইথাইল? 2টা ইথাইল। তো 2 হইলে কি লিখবো আমরা? ডাই ইথাইল। আমরা কি লিখবো? ডাই ইথাইল লিখবো। 2 2 3 3 ডাই ইথাইল। 3 3 কি ইথাইল? ডাই ইথাইল লিখবো আমরা, ঠিক আছে। আবার দেখো আমরা এই জায়গাটাতে কি পাইছি? আমরা 2 নম্বরে একটা কি পাইছি? মিথাইল পাইছি, তাই না? তো আমরা লিখবো হচ্ছে 2 নম্বরে একটা মিথাইল, তাহলে 2 মিথাইল, ঠিক আছে, 2 মিথাইল। তারপরে এখন আমরা মূল যৌগটাতে আসি। আমার শাখা কিন্তু লেখা হয়ে গেছে। 3 এর মধ্যে 2টা ইথাইল আছে, তাহলে আমরা কি লিখবো? 2বার আছে তাই 3 3, 2টা ইথাইল আছে তাই ডাই ইথাইল, ঠিক আছে। আবার 2 এ একটা মিথাইল আছে তাই হচ্ছে 2 মিথাইল। আমরা এইভাবে লিখতে পারবো কিনা? এখন এতটুকু যদি জিনিস লিখে রাখি তাহলে আমার এটা একটা শাখা শিকলের অবস্থান সহ, এই যে দেখো অবস্থান নম্বর সহ শাখার নাম, অবস্থান নম্বরটা সহ শাখাটার নাম, নম্বরটা সহ শাখাটার নাম লিখলাম আমরা। এই যে দেখো নম্বর, এই যে শাখার নাম, এই যে নম্বর, এই যে শাখার নাম আমরা লিখছি। এখন হচ্ছে মূল শিকলটার নাম লিখব। মূল শিকলটার নাম কি হবে? খেয়াল করো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5টা কার্বন হলে কি হয়? প্যান্ট। কার্বন 5টা হলে কি হবে? প্যান্ট। হ্যাঁ, 5টা কার্বন হলে প্যান্ট। তারপরে যেহেতু সবাই এখানে একক বন্ধন, তাহলে আমরা এখানে লিখব প্যান্টেন, ঠিক আছে। তো জিনিসটা বুঝছো কিনা খেয়াল করো। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো, ঠিক আছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু করে জানাও, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি বুঝছো তোমরা। আমাকে জাস্ট এই জিনিসটা কনফার্ম করো, আমাকে এই জিনিসটা কনফার্ম করো যে এতটুকু জিনিস বোঝা গেছে কিনা। আমরা হচ্ছে যে সংখ্যাটা বসাবো, এই যে 3 3 3, মানে এখানে একটা ইথাইল, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা 3 3 ডাই ইথাইল। এখানে একটা আছে, তাহলে আমরা সংখ্যাটা বসাবো 2 মিথাইল, ঠিক আছে। 3 3 ডাই ইথাইল মিথাইল, হ্যাঁ, 2 মিথাইল প্যান্টেন। ওকে, তা আমরা এইভাবে লিখবো। তার প্রথম কথাটা আমি যদি আবার একটু বলি, দীর্ঘতম শিকড়টা নির্ণয় করা। এই যে দেখো কি করা? দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করলাম। তাই দীর্ঘতম কার্বন শিকড়টা নির্ণয় করার সময় আমার কি খেয়াল রাখতে হবে? সবচেয়ে বেশি শাখা আছে কিনা ওই শিকড়টার মধ্যে, শিকড়টি সর্বোচ্চ শাখাযুক্ত কিনা। তাই সবচেয়ে শাখা আছে, 3টা শাখা আছে, এরকম শিকড় নিলাম। এখানে কার্যকরী মূলকের কোনো কথা নাই। 2 নম্বর হচ্ছে দীর্ঘতম কার্বন শিকড়ের নাম্বারিং। নাম্বারিংটা করার সময় খেয়াল রাখতে হবে এদিক থেকে করলে আগে পাচ্ছি শাখা নাকি এদিক থেকে করলে আগে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে দিক থেকে করলে শাখা আগে পাবো সেই দিকই করবো। তো এদিক থেকে করলে আমরা আগে পাচ্ছি, 2 নম্বরে পাচ্ছি, আগে পাবো। তাহলে দেখো 2 নম্বরে শাখা পাচ্ছি, তো আমরা এদিক থেকে নাম্বারটা করবো। এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 নম্বরের শাখাগুলো মিলে, দরকার নেই। আমরা এদিক থেকে করলে 2 নম্বরে শাখা পাচ্ছি। তারপরে হচ্ছে অবস্থান নম্বর সহ শাখার নাম। অবস্থান নম্বর সহ শাখার নাম, তাহলে এখানে দেখো 3 এর 2টা শাখা আছে, তাহলে 3 3 দুইবার বসাবো আমরা। 3 3 একই নাম না, তাই ডাইথাইল। তারপর হচ্ছে 2, এখানে একটা আছে মিথাইল। এই উদাহরণটা লিখে রাখো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা উদাহরণ যদি নিই, সেটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 এই 7। এদিকে মনে করো উপরের দিকে গেলাম, এদিকে গেলাম, আবার নিচের দিকে গেলাম, এদিকে গেলাম, ঠিক আছে। এখানে দেখো একটু খেয়াল করো। হ্যাঁ, এই শিকড়টা মনে করি এরকম একটা যোগ, এটা আমার নামকরণ করতে হবে, তাই তো। আমি এইদিকেও একটা এই কার্বন দিয়ে দিলাম। ওকে, এখন এটার নামকরণ কীভাবে করবো একটু দেখি। দেখো আমি আগে হাইড্রোজেনগুলো দিয়ে দিই। এই 3টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন, এই 2টা, এখানে 2টা, আচ্ছা এখানে 2টা হবে না, এখানে 1 হাত 2 হাত 3 হাত, একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা হবে, 1 হাত 2 হাত 3 হাত, একটা হাইড্রোজেন হবে, এখানে 2টা, এখানে 3টা, মানে যতগুলো লাগবে আর কি। তুমি তো বুঝো কার কতগুলো লাগবে, তাই না? ওকে, এখন জিনিসটা হচ্ছে এই CH3, এই CH3, এই CH, হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব, এখন আমার মূল কথা কি, মানে এটা হচ্ছে আমি জাস্ট যোগটা লিখলাম। এটা তোমার মুখস্থ করতে হবে না যে স্যার এই যোগটা কীভাবে আপনি বানাইছেন, এটা তোমার লাগবে না। এটা তোমার পরীক্ষা দিবে, তুমি নামগুলো লিখবা শুধু। এখন দেখো দীর্ঘতম কার্বন শিকল নির্ণয়, সবচেয়ে লম্বা শিকলটা বের করতে হবে, 1 নম্বর কাজ। এখন ওই লম্বা শিকল বের করার জন্য এখানে কোনো কার্যকরী মূলক নাই, তাহলে আমার এটা নিয়ে কাজ নাই। আমরা এ পয়েন্টের জন্য উদাহরণটা পড়তেছি, আরেকটা উদাহরণ আর কি, 2 নম্বর উদাহরণ। হ্যাঁ, তো এখন দেখো, এখন আমরা কীভাবে হিসাবটা করবো একটু দেখি। কথাটা হচ্ছে আমি সবচেয়ে লম্বা শিকল বের করবো, যেন সর্বোচ্চ শাখা থাকে এই শিকলটার মধ্যে, সর্বোচ্চ শাখা থাকতে হবে। খেয়াল করো, আমি যদি এইভাবে গুণে যাই, খেয়াল করো 1 2 3 4 5 6 7,
যদি বরাবর যদি সোজা চলে যায়, তা আমার শাখা পাচ্ছি, দেখো আমি শাখা পাচ্ছি জাস্ট এদিকে একটা শাখা পাচ্ছি, আমি এদিকে আরেকটা শাখা পাচ্ছি, জাস্ট দুইটা শাখা পাচ্ছি। আমি যদি এইভাবে গুনে যাই, এদিকে একটা, এই যে এই পুরাটা একটা শাখা, এই পুরাটা একটা শাখা, তাহলে আমার এদিকে, হ্যাঁ আমি তাহলে 1 2 3 4 5 6 7 এটা পাচ্ছি। কিন্তু আমি যদি এদিকে গুনে যাই 1 2 3 4 5 6 7, আমি যদি এদিকে আসি, খেয়াল করো, আমি যদি এটা এদিকে আসি, একটু বুঝো, এদিক থেকে আমি এদিকে চলে আসলাম 1 2 3 4 5 6 7, আমি এদিকে চলে আসলাম, তাহলে দেখা গেছে, দেখো তাহলে আমরা এখন শাখা কয়টা পাচ্ছি? এখন কিন্তু আমরা 3টা শাখা পাচ্ছি। এই যে এখন এটা পুরাটা শাখা হয়ে যাবে, এটা পুরাটা এখন একটা শাখা, এটা একটা শাখা, এবং এটা পুরাটা একটা শাখা। তা দেখো আমি যেটা বলছিলাম, যদি আমি সোজা যাই তাহলে শাখা হচ্ছে এদিকে একটা, জাস্ট এদিকে একটা। আমি যদি সোজা যাই তাহলে পুরাটা একটা, এই পুরাটা একটা, তা আমি এদিকে যাব না। আমি কি করব? সোজা গেলে পাচ্ছি মাত্র 2টা পাচ্ছি, সোজা যদি যাই তাহলে আমরা 2টা পাচ্ছি। কিন্তু আমি যদি এই বরাবর আসি 1 2 3 4 5 6 7, এই বরাবরও তো 7টা, সোজা গেলেও 7টা, এই বরাবর গেলেও তো 7টা কার্বন। পার্থক্যটা কি? সোজা গেলেও 7টা কার্বন, সোজা গেলেও 7টা কার্বন, সোজা যদি যায় 7টা কার্বন, এই বরাবর আসলেও কি 7টা কার্বন। কিন্তু শাখা কিন্তু বেশি এটার মধ্যে, এই বরাবর যদি আসে শাখা বেশি। কীরকম বেশি? দেখো সোজা গেলে শাখা পাই 2টা, সোজা যদি যাই শাখা এদিকে একটা, এদিকে একটা, মাত্র 2টা শাখা। কিন্তু আমি যদি এই বরাবর আসি তো দেখা গেছে এদিকে একটা শাখা, এইটা একটা শাখা, এই একটা শাখা, 3টা শাখা। তাহলে আমি এই বরাবরটা, তাহলে আগেরটা বাদ, সোজা তো যাবোই না, তাহলে এইভাবে যাব, এই তো। আচ্ছা সোজা যাব না, তাহলে এখন দেখি আমি চেষ্টা করবো আরও শাখা বাড়ে কিনা। তো 3টা শাখা আমরা পাইছি, আরও শাখা পাই কিনা দেখি। আমরা যদি এই কাজটা করি, কি কাজটা করি, আমরা যদি এদিক থেকে নেমে যদি এদিকে নামি, খেয়াল করো তো, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7, আমি যদি এই বরাবর নামি তো এইদিকে গেলে তো 3টা শাখা, তাই না? আচ্ছা আমি একটু করে এই যোগটা আমি নিচে আবার আঁকতেছি, হ্যাঁ এই যোগটা আমি একটু নিচে করে আঁকতেছি, ছোট করে দিই এখানে, হ্যাঁ ওকে ওকে। আমি এই যোগটা আবার নিচে আঁকতেছি, তাহলে বুঝবা। এই যে 1 2, হ্যাঁ তাহলে দেখো 1 2 3 4 5 6 7, আমি যদি উপরে যাই, আমি এই যোগটা আবার আঁকতেছি, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে দেখো, একটু দেখো, এখানে হচ্ছে CH3 হাইড্রোজেন, CH3, এখানে যতগুলো লাগবে আর কি দিয়ে দিবা তোমরা হিসাব করে। তাহলে এই দেখো, এই বরাবর যদি চিন্তা করি, এই যে দেখো এই বরাবর যদি আমরা আসি, তাহলে দেখো শাখা কিন্তু আমরা কয়টা পেয়ে যাচ্ছি? 4টা পাচ্ছি, সেই ক্ষেত্রে পাচ্ছি 4টা। এই দেখো এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি 2টা, এখানে একটা পাচ্ছি 3টা, এখানে একটা পাচ্ছি 4টা, দেখো 4টা পাচ্ছি কিন্তু। তো দেখো এটার মধ্যে পার্থক্যটা কি? 3টা ভাবে আমরা দেখলাম, 3টা ভাবে দেখলাম। এখন পার্থক্যগুলো তোমরা একটু খেয়াল করো, পার্থক্যগুলো তোমরা এখন খেয়াল করো, হ্যাঁ যে কোন দিকে গেলে কি হয়। আমরা 3টা রাস্তা কিন্তু তোমাদেরকে দেখাইছি। একটা হচ্ছে কি, খেয়াল করো, হ্যাঁ আমি যদি, এটা হচ্ছে যে যদি সোজা যদি যাই, আমরা যদি সোজা যাই তাহলে আমরা এইখানে একটা শাখা পাচ্ছি, নিচে একটা শাখা পাচ্ছি, মাত্র 2টা শাখা। সোজা গেলেও কার্বন 7টা, 1 2 3 4 5 6 7, কার্বন 7টা, শাখা পাচ্ছি 2টা, এদিকে পুরাটা একটা শাখা, এদিকে পুরাটা একটা শাখা। কিন্তু আমি যদি এদিকে যাই 1 2 3 4 5 6 7টা কার্বন, 7টা কার্বন, কিন্তু শাখা কয়টা দেখো, শাখা কিন্তু এদিকে একটা শাখা, এদিকে 2টা শাখা, এই যে এই জায়গায় 3টা শাখা। তো আমি যদি এদিকে যাও তাও 7টা কার্বন, কিন্তু শাখা হচ্ছে 3টা শাখা, ঠিক আছে। আর আমি যদি এইভাবে যাই, উপর থেকে যদি নিচের দিকে নামি, তাহলে দেখা গেছে কার্বন কয়টা দেখো, কার্বন হচ্ছে এখানে একটা, এই একটা, 2টা, 1 2 3 4 5 6 7, এদিকেও কিন্তু 7টা কার্বনই আছে। কিন্তু এখানে একটা কাজ হয়েছে, শাখা বেড়ে গেছে। কীভাবে শাখা বেড়ে গেছে? এই যে এটা একটা শাখা, 1 নম্বর শাখা, এটা একটা শাখা, 2টা শাখা, এই যে একটা শাখা, 3টা শাখা, এই যে একটা শাখা, 4টা শাখা। এই ক্ষেত্রে কিন্তু শাখা 4টা হয়ে গেছে। তো আশা করি তোমরা বেসিক্যালি বিষয়টা বুঝছো। তাহলে এখানে হচ্ছে শাখা 4টা, আমরা উপর থেকে যদি নিচে নামি শাখা 4টা। আর কোনোভাবে বাড়ে? দেখো আমরা যদি এদিক থেকে এদিকে আসি, 1 2 3 4 5, তাই না, মাত্র 5টা কার্বন হয়, এদিক থেকে আসতে পারবো না। আর এদিকে দেখি 1 2 3 4 5, এদিকে 5টা কার্বন, 1 2 3 4 5 6 7, এটা তো আমরা এদিকেই গেলাম, 1 2 3 4 5 6 7, এদিকে আসলে তো, এদিকে তো এটাই, এদিকে আসলে তো শাখাগুলো কি হয়, শাখা মাত্র 3টা হয়। অর্থাৎ তুমি এখন হচ্ছে মনে হচ্ছে স্যার আমি কোন দিকে যাবো স্যার, হ্যাঁ
তো কোন দিকে যাব আমরা এটা বুঝবো কিভাবে? এই যে তুমি জাস্ট এইগুলা যখন বুঝাইতে গিয়ে তোমাদেরকে যখন বুঝাচ্ছি তখন হয়তো একটু জটিল লাগতে পারে, কিন্তু তোমরা যখন নিয়মগুলো বুঝে যাবা, যখন করতে যাবা তখন একদম ইজি লাগবে। তুমি নিজে বুঝে যাবা যে কোন দিকে গেলে শাখাটা মানে শাখা বেশি পাবা, তুমি নিজেই বুঝে যাবা। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে একটা টেকনিক বলে দিই যে কোন দিকে গেলে শাখাটা বেশি পাবো। বোঝার টেকনিকটা হচ্ছে এরকম, যেমন মনে করো আমি যদি বরাবর যাই তাহলে এদিকে একটা শাখা এদিকে একটা শাখা না, কিন্তু দেখো এই শাখাটার কিন্তু আবার আরেকটা শাখা আছে। কথা বুঝছো? দেখা গেছে এই শাখাটার আবার আরেকটা শাখা আছে। আবার দেখো এই শাখাটা, এটা একটা শাখা, এই শাখাটার আবার আরেকটা শাখা আছে। যদি মনে করো যে শাখার ভিতর শাখা, তুমি ওই শাখার ভিতর ঢুকে যাবা। কথা বুঝছো? যেমন দেখতেছি আমরা যদি বরাবর যাই তাহলে দেখি এইখানে একটা শাখা, ওই শাখাটার আবার আরেকটা শাখা। তাহলে আমার কথা হচ্ছে ওই জায়গায় আমার হাত দিতে হবে। তাহলে আমরা এইখান থেকে শুরু করব, ঠিক আছে? আবার দেখো এখানে যে শাখাটা, এটা পুরোটা একটা শাখা, এই পুরোটা একটা শাখা, ওই শাখাটার সাথে আবার এটা আরেকটা শাখা, শাখার ভিতর শাখা। তাহলে আমরা ওই জায়গায় গিয়ে ঢুকতে হবে। তাহলে এই জায়গায় আমি বুঝে গেছি এই জন্য এইভাবেই যে শাখার কোনো শাখা থাকবে না। আমাকে এইভাবেই চিন্তা করতে হবে, শাখার শাখা থাকবে না, ভিতরে ঢুকে যাবো আমরা। তো দেখো এইখানে যদি আমরা ঢুকে যাই, এই পাশ থেকে যদি ঢুকি, তাহলে কিন্তু এখান থেকে গিয়ে যদি এইখানে যাই, তো দেখা গেছে যে শাখার আর শাখা থাকতেছে না, মানে এইখানে শাখার ভিতর শাখা হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে আমরা এই দিক দিয়ে গণনা শুরু করবো এবং এইখানে গিয়ে ঢুকবো, তাহলে শাখার আর শাখা থাকবে না। তো এটা আমরা এইভাবে বুঝতে পারি, এটা আমার শর্টকাট টেকনিক যে তুমি কীভাবে এই জিনিসটা বের করবা। তোমাকে জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, শাখার কখনো শাখা আছে কিনা, সবসময় চেষ্টা করবা শাখার যেন শাখা না থাকে। তো এই জিনিসগুলো এতটুকু তোমার ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো। যে আমাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে, দীর্ঘতম কার্বন শিকল তো অবশ্যই মাথায় রাখতে হবে, এবং একই সাথে এটা মাথায় রাখতে হবে শাখাটা বেশি না কম। এখন আমি তোমাদেরকে বলছি সোজা গেলেও 7টা কার্বন, এখন আমি যদি এদিকে যাই তাও কিন্তু 7টা কার্বন, এবং আমি যদি উপর থেকে নিচে যাই তাও কিন্তু 7টা কার্বন। তো এখানে কিন্তু কার্বন শিকলটা মুখ্য না এখানে, কারণ দীর্ঘতম যে সব দিক দিয়েই, এদিক দিয়ে গেলেও 7টা, আমি যদি এদিকে যাও তাও 7টা, এদিকে গেলেও তাও 7টা। এখন কোন 7টা তুমি নিবা সেটা হচ্ছে এখন কথা। কোন 7টা নেওয়ার কথা বলছি? সর্বোচ্চ শাখা আছে যে 7টার মধ্যে। আমি যদি এই 7টা নিই, শাখা হচ্ছে এই একটা 2টা হচ্ছে। আমি যদি এইভাবে নিই, শাখা হচ্ছে 3টা, 1টা 2টা, এই 3টা শাখা হচ্ছে। তা আমি যদি উপর থেকে নিচে যাই তাহলে শাখা হচ্ছে 4টা। তাহলে আমি ওই 7টা নিব। এই 7টা কোন 7টা? এই 7টা কার্বন আমি প্রধান শিকলে রাখবো, ঠিক আছে? তাহলে আমার অবশ্যই আমার এই নিয়মটা অবশ্যই মানতে হবে, দীর্ঘতম শিকল তো অবশ্যই মানতে হবে, এবং এটাও মানতে হবে যে কোন দীর্ঘতমের মধ্যে বেশি শাখা আছে, ঠিক আছে? ওকে ফাইন। তো এটা হচ্ছে কথা, কারণ এখানে সবার ক্ষেত্রে যেদিকেই যাই 7টা করে পাচ্ছি, কিন্তু কোন 7টা আমি সিলেক্ট করব যে 7টার দিকে আমার কার্বন শিকল বেশি থাকবে, শাখা বেশি থাকবে। তাহলে আমরা আলটিমেটলি পাইলাম কি? তাহলে আমাদের আলটিমেটলি তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম? আমরা আলটিমেটলি পাচ্ছি কিন্তু এই শাখাটা উপর থেকে নিচে মেরে দিব আমরা। হ্যাঁ, তাহলে দেখি আমরা এই যোগ্যটা, তাহলে আমি উপরে একটু লিখি আবার সুন্দর করে, তাহলে তোমরা নামকরণটা সহজে পারবা। দেখি আমরা একটু লিখে ফেলি ঝটপট। দেখো ঝটপট যদি লিখে ফেলি তাহলে আমরা কি 1 2 3 4 5 6 7, এখানে কয়টা? এখানে হচ্ছে 3টা, 1 2, হ্যাঁ এখানে যদি যাই 1 2 3। ওকে ফাইন। এখন যে কাজটা করব, এটাতে ছিল কি এখানে একটা আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিই, যার যতগুলো লাগবে ততগুলো দিয়ে দিব। হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ দিতে খুব মজা লাগে না? মনে হয় যে সব পারি, কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ তো দেখো এখন কথাটা হচ্ছে, তাহলে আমরা যেটা বুঝতেছি আমি আবার একটু দেখি। এখন তুমি যোগটার দিকে তাকায় দেখো, আমি যদি সোজা যাই মাত্র 2টা শাখা, তাই না? আমি যদি এদিকে যাই শাখা কয়টা? আমি যদি এদিকে যাই, মনে মনে চিন্তা করো, এখন আমি যদি এদিকে যাই তাহলে দেখো এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, জাস্ট 3টা শাখা, একটা এই যে 2টা, এই একটা 3টা শাখা, তাই না? তো আমরা এদিকে গেলে 3টা শাখা পাচ্ছি, কিন্তু আমি এদিকে গেলে যে 3টা পাচ্ছি, কিন্তু দেখা গেছে যে এই শাখাটার ভিতর এটা পুরোটাতে একটা শাখা, তার ভিতরে আবার আরেকটা শাখা, এরকম থাকতে পারবো না, আমরা ঢুকে যাবো এটার ভিতর। এখন এই জন্য আমরা চিন্তা করছি যে এখন আমরা চিন্তা করবো যে এদিক থেকে গিয়ে আমরা যদি এদিকে যাই তাহলে আমার জিনিসটা হচ্ছে কি, তখন কিন্তু হ্যাঁ এটা যদি প্রধান হয়ে যায় তাহলে আমার এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, টোটাল 4টা শাখা হচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু তোমার বুঝতে একটু সুবিধা হয়েছে। তুমি যখন আরও প্র্যাকটিস করবা দেখবে যে জিনিসগুলো একদম সহজ হয়ে যাবে। তুমি বুঝে যাবা যে কোন দিক দিয়ে গেলে শাখা বেশি হয়, কোন দিক দিয়ে মারতে হবে তুমি বুঝবা। এখন দেখো, এখন আমি যদি নাম্বারিংটা করি, দেখো এখন নাম্বারিং করার সময় কি করতে হবে? দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিং। এখন নাম্বারিং করার সময় খেয়াল করতে হবে,
যেদিকে করলে শাখা আগে পাবো ও বেশি পাবো। এখন কথা হচ্ছে এখানে তো কার্যকরীমূলক নাই, এটা নিয়ে তো কোনো কথা নেই। তো যেদিকে গেলে শাখা আগে পাবো ও বেশি পাবো। আমি যদি এদিক থেকে নাম্বারিংটা করি তাহলে শাখা 1 নম্বরে 2 নম্বরেই পাচ্ছি, 1 2 2 নম্বরে আমি শাখাটা পেয়ে যাচ্ছি। আমি যদি এদিক থেকে করি তাহলে 1 2 শাখাটা আমি 2 নম্বরে পেয়ে যাচ্ছি। তাহলে যে কোনো দিক থেকে করব। আমি এদিক থেকে করলে শাখা 1 2 আমি 2 নম্বরে পাচ্ছি, এদিক থেকে করলেও আমি 2 নম্বরে পাচ্ছি। ঠিক আছে, আমার এদিক দিয়ে যদি আসি তাহলে 3 নম্বরে আরেকটা শাখা পাচ্ছি, এদিক থেকে আসলে 3 নম্বরে আমি আরেকটা পাচ্ছি। তাই আমি যে কোনো এক দিক দিয়ে করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কেননা আমরা এদিক দিয়ে নাম্বারিং করলেও আমরা 2 নম্বরে একটা শাখা পাচ্ছি, এদিক দিয়ে নাম্বারিং করলেও আমরা 2 নম্বরে একটা পাচ্ছি, এদিক দিয়ে করলেও 3 নম্বরে আমরা আরেকটা শাখা পাচ্ছি, এদিক দিয়ে করলেও 3 নম্বরে আমরা আরেকটা শাখা পাচ্ছি। তাহলে আমরা যে কোনো একদিকে করবো, এটা নিয়ে দুঃখ করবো না যে স্যার কোন বা পথে যাবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার যেদিক দিয়ে গেলে যদি একই রকম হয় যে কোনো একদিকে গেলে হবে, নামে কি আসবে তোমরা প্র্যাকটিস করে দেখিও। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নাম্বারিংটা করে ফেলি। নাম্বারিংটা যে কোনো একদিক থেকে করবো, কারণ এদিক থেকে করলেও 2 নম্বর 1 2 আমরা 3 4 4 এই 5 তারপর হচ্ছে 6 এই 7। ঠিক আছে, এখন আমি নাম্বারিংটা করে ফেলছি। এখন কথা হচ্ছে তাহলে যেদিক থেকে করলে শাখা আগে পাবো ও বেশি পাবো, একই রকম যেহেতু যে কোনো একদিকে করছি, এখানে কোনো কার্যকরীমূলক নেই, তার কাজ নেই। এখন এই জায়গায় খেয়াল করো অবস্থান নম্বর সহ শাখার নাম। এখন দেখো শাখাগুলোর নাম দিব, এই তো। তা আমরা যদি বলি এটা যদি প্রধান শিকল দৌড়ে থাকি, এটা যদি প্রধান শিকল দৌড়ে থাকি, এই তো এটা প্রধান শিকল না? হ্যাঁ, তাহলে এখানে একটা শাখা, এটা একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা। দেখো এই শাখাটার নাম কি? এই শাখাটার নাম হচ্ছে মিথাইল, CH3 মানে মিথাইল। এই শাখাটার নাম কি? ইথাইল, ইথাইল, তাই না? এই শাখাটার নাম কি? ইথাইল, ইথাইল। এই শাখাটার নাম কি? মিথাইল, মিথাইল। হ্যাঁ, এখন আমি নাম্বারিংটা কিভাবে করবো একটু খেয়াল করো। 2 নম্বরে একটা মিথাইল আছে, অবস্থান নম্বরটা সহ শাখার নামটা বসাইতে হবে, এই তো। এখন কথা হচ্ছে এখানে মিথাইল আছে আর ইথাইল আছে, কোনটা আগে বসবে? এই যে দেখো মিথাইল আছে আর এখানে কি আছে? মিথাইল আছে, এখানে ইথাইল আছে। এখন কোনটা আগে বসবে? এম আগে নাকি ই আগে? অবশ্যই ইটা আগে। এ বি সি ডি ই, ইটা আগে। তারপরে ই এফ জি এইচ আই জে কে এল এম, এমটা অনেক পরে, তো আমি ইটা আগে নিব। তাহলে আমরা ইগুলোকে আগে নিব, তো এটা এবং এটা আগে আসবে। তো দেখো 3 নম্বরে একটা ইথাইল, 5 নম্বরে একটা ইথাইল, তাই না? তো আমরা কি লিখবো? 3 5, 3-এ একটা ইথাইল, 5-এ একটা ইথাইল। তাহলে আমরা কি লিখবো? 3 3, মানে ইথাইলগুলোকে আমরা আগে নিচ্ছি। 3-এ একটা ইথাইল, 5-এ একটা ইথাইল, তাহলে 3 5 কি লিখবো? ডাই ইথাইল। আমরা কি লিখবো? 3 5 ডাই ইথাইল। আমরা লিখবো হচ্ছে 3 5 ডাই ইথাইল। বুঝতে পেরেছি আমরা? 3 5 কি ইথাইল? ডাই ইথাইল। ওকে, তারপরে কি লিখবো? এখন ই এর পরে এম, এখন এমগুলো লিখবো। এই 6-এ একটা মিথাইল, সরি 2-এ একটা মিথাইল আর 6 নম্বর কার্বনে একটা মিথাইল। আমরা কি লিখবো? 2 6 ডাই মিথাইল। 2টা হইলে এই 2টা যদি থাকে তাহলে ডাই, 3টা থাকলে কি? ট্রাই। এগুলো তো পারো তোমরা। 4টা থাকলে কি? টেট্রা। হ্যাঁ, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, 5টা থাকলে পেন্টা। এখন দেখো আমি তোমাদেরকে যদি বলি, এই যে দেখো 2 নম্বরে একটা মিথাইল, এই 6 নম্বরে একটা মিথাইল, তাহলে মিথাইল কয়টা? মিথাইল 2টা। তা আমরা কি লিখবো? 2 আর 6-এ 2টা মিথাইল, মানে কি? ডাই মিথাইল, ডাই মিথাইল। এটা আমার কি লিখলাম? হ্যাঁ, অবস্থান নম্বরটা সহ শাখার নাম। এই যে অবস্থান নম্বর সহ শাখার নাম, এই যে অবস্থান নম্বরটা সহ শাখার নাম, এই যে অবস্থান নম্বর সহ শাখার নামটা লিখে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, এই যে দেখো 2 নম্বর কাজ কি? দীর্ঘতম কার্বন শিকলের নাম। দীর্ঘতম শিকলটার নাম কি? দীর্ঘতম শিকল তো এইটা। এখানে কয়টা কার্বন আছে? 7টা কার্বন। 1 2 3 4 5 6 7, এই যে 7টা কার্বন। 7 হইলে আমরা কি বলি? হ্যাপ্ট বলি। 7 হইলে আমরা কি বলি? হ্যাপ্ট। আর এখানে যেহেতু কি নাই, এখানে যেহেতু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, বা কোনো OH নাই, কোনো CH নাই, এটা অ্যালকেনি হবে, মানে হ্যাপটেন। ঠিক আছে, আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। 3 5 ডাইমিথাইল 2 6 3 5 ডাই ইথাইল 3 5 ডাই ইথাইল 2 6 ডাইমিথাইল হ্যাপটেন। ঠিক আছে, এতটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু করে জানাও। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এতটুকু পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার এর জন্য, মানে এটাকে এই নিয়মটাকে বোঝানোর জন্য আমরা এই 2টা উদাহরণ নিলাম, 1 নম্বর এবং 2 নম্বর উদাহরণ। হ্যাঁ, আমরা যদি এখানে একটা জিনিস তোমাকে একটু শর্টকাট সিস্টেম শিখিয়ে দিই, সেটা হচ্ছে মনে রাখবা এই যে সংখ্যা, এই যে বাংলা নাম,
সংখ্যা এবং বাংলা নামের মাঝখানে একটা হাইফেন বসবে, মনে রাখবা। সংখ্যা আর বাংলা নামের মাঝখানে কি হবে, সোজা কথা সংখ্যার আগে পরে হাইফেন থাকবে। সংখ্যার আগে পরে কি থাকবে, হাইফেন থাকবে। দেখো এই যে একটা সংখ্যা, তারপরে একটা হাইফেন। হ্যাঁ, এখানে তো কেউ নাই, এখানে কিছু হবে না। দেখো এই যে এখানে দুইটা সংখ্যা আছে না, সংখ্যার আগেও একটা হাইফেন, সংখ্যার পরেও একটা হাইফেন। মনে রাখো সংখ্যার আগে এবং সংখ্যার পরে হাইফেন থাকবে। আর একাধিক সংখ্যা থাকলে কমা দিব আমরা, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আর অত নিয়ম দেওয়া, আমার এত নিয়ম লিখে আমার এত জিনিসটা কঠিন করার দরকার নেই। আমার কথা হচ্ছে সংখ্যার আগে এবং পরে হাইফেন থাকবে। তো দেখো এই যে সংখ্যাটা, এটার পরে কিন্তু হাইফেন আছে, এটার আগে তো কিছু নাই, এখানে হাইফেন দিব না আমরা, এই সংখ্যাটার পরে হাইফেন। এই যে সংখ্যাটা দেখতেছো, সংখ্যার আগেও হাইফেন, সংখ্যার পরেও হাইফেন, মানে সংখ্যার আগে এবং পরে হাইফেন থাকবে, ঠিক আছে। যদি সেটা প্রথমের ক্ষেত্রে তখন হাইফেন দেওয়া দরকার নেই, এটা এখানে দরকার নেই। আমরা জাস্ট এটা দেখবো যে সংখ্যার পরে হাইফেন আছে, এই যে সংখ্যার আগে এবং পরে হাইফেন আছে, ঠিক আছে। আর একাধিক সংখ্যা থাকলে কমা বসাবো, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা বি এর উদাহরণটা নিই। এই যে বি, এটার উদাহরণটা নিই। আমরা এটা মুছে দিই, তাহলে আমরা খেয়াল করি। আমরা যদি বি এর উদাহরণটা নিই, দেখো খেয়াল করো, আমরা যদি বি এর উদাহরণটা দিতে চাই, তাহলে বি এর 1 নম্বরের জন্য আমি যেটা নিব সেটা হচ্ছে, যেমন মনে করো কার্বন 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 কার্বন, কয়টা আছে এখানে বলো তো? কার্বন কার্বন কয়টা আছে? 1 2 3 4 5। হ্যাঁ, তো দেখো 1 2 3 4 5, আমি 6টা নিলাম। আমি এখান থেকে এই কার্বন বসাইছি, এখানে একটা OH বসাইছি। এখন এই যৌগটার খেয়াল করো, এইটা কার্যকরী মূলক আছে, এটা একটু দেখি। মানে বি বোঝানোর জন্য আমি কার্যকরী মূলকটা নিলাম আর কি, একটা OH নিলাম। এখন আমি হাতগুলো পূর্ণ করে দিই। এখানে কি 3টা হাত, এখানে 2টা, এখানে কয়টা? 1টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা। এখানে কয়টা হবে বলো তো? 1টা, এই যে 3টা। তো দেখো মানে যা যতগুলো লাগবে দিয়ে দিলাম আর কি। এখন এই যৌগটার ক্ষেত্রে একটু খেয়াল করো, আমার প্রথম কথা হচ্ছে কি, দীর্ঘতম কার্বন শিকল বের করবো আমরা, দীর্ঘতম কার্বন শিকল। এখন দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন না? দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে দেখো আমি যদি সোজা যাই, একটু খেয়াল করো, আমি যদি সোজা যাই 6টা কার্বন, কয়টা কার্বন? 6টা কার্বন, ঠিক আছে। আমি যদি এদিক থেকে এদিকে যাই, কয়টা কার্বন? 1 2 3 1 2 3 4 5 6। আমি তোমাদেরকে যদি দেখাই যে এদিক থেকে যদি এদিকে যাই, আমরা যদি এদিক থেকে যদি এদিকে যাই, তাও কিন্তু 6টা কার্বন। দেখো তাও কিন্তু 6টা কার্বন। আমি যদি সোজা যাই 6টা কার্বন, 1 2 3 4 5 6। আমি যদি এদিক থেকে যাই 1 2 3 4 5 6, তাও কিন্তু 6টা কার্বন, ঠিক আছে না? আমি যদি এদিকে যাই 1 2 3 4 5, 5টা কার্বন এদিক দিয়ে, নট, এটা অ্যাকসেপ্টেবল না। 1 2 3 4 5টা কার্বন। তো আমি যদি এদিকে আসি 1 2 3 4 5, একই তো। এদিক দিকে গেলে যেটা, তাহলে আমি আর যাইতে পারতেছি না, কোনো দিকে যাওয়া যাচ্ছে না। দেখো সোজা যদি যাই তাহলে 6টা কার্বন, এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে আসলে 6টা কার্বন, তাই না? কিন্তু আমি যদি এদিকে যাই 1 2 3 4 5, এদিকে যদি যাই মাত্র 5টা কার্বন, তাহলে আমার এদিকে তো নিবই না। এখন এই দুইটার মধ্যে কোনটা নিব? আমি এদিকে গেলে 6টা কার্বন, আবার এদিকে গেলে 6টা কার্বন, এখন কোনটা নিব খেয়াল করো। এখানে আমার বলা হচ্ছে দীর্ঘতম শিকল নির্ণয়, বের করে ফেলছি 6টাই সর্বোচ্চ। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা নিব? শিকলটি সর্বোচ্চ শাখা যুক্ত হতে হবে, সর্বোচ্চ শাখা যুক্ত হতে হবে। এখানে ওই রকম এই শিকলের সাথে এটা একটা শাখা, এই শিকলের সাথে এটা একটা শাখা। এখন এখানে মূলত শাখার থেকে বড় বিষয়টা হচ্ছে আমার কার্যকরী মূলকটার দিকে খেয়াল করতে হবে। শিকলটিতে কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে, তাহলে আমার এই জায়গাটা আগে খেয়াল করতে হবে। এখন মানে এখন মূল বিষয় হচ্ছে এইটা, এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, কার্যকরী মূলক যুক্ত হইতে হবে। আমি সবচেয়ে লম্বা শিকল যেটা বের করছি সেটার মধ্যে কার্যকরী শিকল যুক্ত আছে কিনা সেটা দেখবো। আমি যদি এই শাখাটা দেখি, এই শাখাটা যদি দেখি এটার সাথে কি সরাসরি OH যুক্ত আছে? দেখো তো, আমি যদি এইভাবে লম্বালম্বি চিন্তা করি, এবং দেখো খেয়াল করো, আমরা যদি চিন্তা করি তাহলে দেখো এই যে জিনিসটা এই লম্বালম্বি যদি চিন্তা করি, কিন্তু OH কিন্তু তার সাথে যুক্ত না, তার সাথে কিন্তু একটা কার্বন যুক্ত। আমি যদি লম্বা শিকলটা নেই, এই সোজা শিকলটা যদি নেই, তা দেখা গেছে কার্যকরী মূলক তো এখানে OH, এই কার্যকরী মূলকটা কিন্তু এই শিকলের সাথে যুক্ত নাই, এই সোজাটার সাথে যুক্ত আছে একটা কার্বন, তো এটা হবে না। মানে এই শিকলের মধ্যে কোনো কার্যকরী মূলক নাই, তাহলে এটা আমি নিতে পারবো না। কিন্তু আমি যদি এদিকে চিন্তা করি, আমি যদি এই পাশ থেকে এই পাশে চিন্তা করি, দেখা গেছে ওই শিকলটার সাথে, এই প্রধান শিকলটা, এই শিকলটার সাথে একটা OH যুক্ত আছে, এই শিকলের সাথে কোনো OH যুক্ত নাই, সরাসরি OH যুক্ত নাই, কার্বন আছে, তার সাথে আরেকটা OH আছে, তাই আমি এটা নিতে পারবো না। আমি এটা নিতে পারবো না কারণ এটা আমাদের OH নাই, তো OH আছে এমন লম্বা শিকল নিতে হবে। তো আমি যদি এই পাশ থেকে যদি এই পাশে যাই, দেখতে পাচ্ছি এখানে একটা OH আছে, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা, আমরা এটা বাদ,
তাহলে আমরা নিব কি, এটা নিব, কারণ এইটার সাথে সরাসরি একটা OH যুক্ত আছে। তো দেখো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, তোমরা অনেকেই নামকরণ করে ফেলছো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নামকরণটা আমরা কীভাবে করবো একটু করে দেখি। তা আমরা এটা হচ্ছে প্রধান শিকল। নাম্বারিংটা এখন কোন দিকে করব? দেখো এখন নাম্বারিং যেটা করব, এই যে দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিং করার সময় কি খেয়াল রাখতে হবে, যেদিক দিয়ে করলে শাখা আগে পাবো, শাখা মাকার এখানে কাজ নাই, এখানে প্রধান কাজ হচ্ছে কার্যকরী মূলক, যেহেতু ওকে নিয়ে চিন্তা করবো আমরা, এই যে কার্যকরী মূলক নিয়ে চিন্তা করবো। যেদিক থেকে করলে কার্যকরী মূলক আগে পাবো, হ্যাঁ, যেদিক থেকে করলে মানে অন্য কিছু না, নাম্বারিং করলে। হ্যাঁ, এখানে বলছে যেদিক থেকে, এই যে দেখো, যদি আমি এখানে জায়গা নাই বলে শুধু করলে লিখছি, যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলকটা আগে পাবো। তো কোন দিক থেকে করবো আমরা? এদিক থেকে যদি করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এখন এদিক থেকে যদি করি 1 2, দেখো আমি যদি এটা দিয়ে লিখি, হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তাহলে 2 নম্বরের শাখাটা পাচ্ছি। এই যে একদম 2 নম্বরে বরাবর 2 নম্বরে পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি ওই পাশ থেকে নাম্বারিংটা করে আসি, এই প্রান্ত অথবা এই প্রান্ত, এখন এই প্রান্ত থেকে যদি করে আসি 1, আমরা যদি একটু অন্য কালি নিই, মার্কারগুলো দুষ্টমি করতেছে আমার সাথে, 1 2 3 4 5 6 এই 7, এই বেশি হচ্ছে কেন? 1 2 3 4 5 6, 1 2 3, এই যে 4, এই যে 5, এই যে 6, তাই না? এখন দেখো আমি যদি এদিক থেকে গুণে যাই, কিন্তু আমি 2 নম্বরে কিন্তু OH পেয়ে যাচ্ছি। কার্যকরী মূলকটা কোথায় পাবো সেটা বলছে, যে দেখো যে দিক থেকে গেলে কার্যকরী মূলকটা আগে পাবো। তো আমি যদি এদিক থেকে যাই, তাহলে আমার 2 নম্বরে কার্যকরী মূলক হয়ে যাচ্ছে। আর আমি যদি এদিক থেকে গুণে আসি 1 2 3 4 5 নম্বরে আমরা কার্যকরী মূলক পাচ্ছি। কয় নম্বরে? আমরা কিন্তু 5 নম্বরে কার্যকরী মূলক পাচ্ছি। তো আমার যেদিক থেকে গেলে আগে হয় সেটা গুনতে হবে। এগুলো মুছে দিই, আমার এই গণনাটা হবে না, আমার গুনতে হবে এই পাশ থেকে গুণে যাব। ঠিক আছে, আমরা গুণে যাব কি, আমরা গুণে যাব এই পাশ থেকে, এদিক থেকে গুণে যাব। তাহলে আমার নামটা কি হবে দেখো। তা আমরা এখন কি পাচ্ছি, আমরা এই লম্বা শিকলটার মধ্যে আমরা কি পাইছি এখন, এই যে দেখো অবস্থান নম্বর সহ শাখার নাম, দীর্ঘতম শিকলের নাম, শাখার নাম, অবস্থান নম্বর সহ শাখার নামটা দিয়ে দিই। এখানে একটা শাখা পাইছি আমরা, এই যে এখানে একটা শাখা পাইছি, এটা হচ্ছে একটা শাখা, তাই না? এটা কি, এটা হচ্ছে একটা, আমরা এরকম গুল্লা মারি দিই, হ্যাঁ, এটা একটা শাখা। এখন দেখো এই শাখাটার নাম কি, ইথাইল না? ইথাইল, ইথাইল, এটা ইথাইল। এখন ইথাইল শাখাটা কত নম্বরে আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কার্বন। এই 3 নম্বর কার্বনের সাথে একটা শাখা আছে, তো আমরা অবস্থান সহ শাখাটা লিখবো। তো 3 ইথাইল, আমরা কি লিখবো? 3 ইথাইল, 3 ইথাইল। মূল শাখাটার নাম কি দেখো তো, মূল শাখাটার নাম কি? হ্যাক্স। এই যে হ্যাক্স লিখবো আমরা লিখবো হ্যাক্স, কারণ মূল শাখার মধ্যে কয়টা কার্বন আছে? 6টা কার্বন। আমি কিন্তু শাখার কিন্তু শেষ, শাখা কিন্তু এখানে আর নাই। এই যে একটা শাখায় আছে 3 নম্বরে একটা শাখা, তাহলে আমরা কি বলছি, অবস্থান নম্বর সহ শাখার নাম। এই যে কি করলাম, অবস্থান নম্বর 3 শাখাটার নাম দিয়ে দিলাম। এখন আমার হচ্ছে দীর্ঘতম শিকলের নাম। এখন দীর্ঘতম শিকলে কয়টা কার্বন আছে? দীর্ঘতম শিকলে 6টা কার্বন আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা 6 লিখব, ঠিক আছে। এবং দীর্ঘতম শিকলের সাথে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, CH-OH কোনটা আছে? দীর্ঘতম শিকলে OH আছে। তো আমার OH আছে যেহেতু, তাহলে আমরা কি লিখবো এখন? আর হেক্সান ওইটা লিখতে পারবো না, কারণ আমি OH থাকলেই তো নল। তো আমরা লিখবো হচ্ছে কি, হেক্সানল। আমরা হেক্সানল লিখবো। হেক্সানল কত নম্বরে? OH-টা হেক্সানল 2, আমরা এটা লিখবো। অথবা আমরা এইভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হেক্সান টু অল, হেক্সান টু অল, আমরা এটাও লিখতে পারি, ঠিক আছে। 3 ইথাইল হেক্সানল বা 3 ইথাইল। তা আশা করি এতটুকু, তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেক আগেই, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছো, কারণ তোমরা আশা করি বুঝতে পেরেছো খুব শীঘ্রই। ওকে হবে, আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি তোমাদেরকে যেটা বুঝাচ্ছি সেটা বুঝছো কিনা একটু চিন্তা করো, অন্যগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রত্যেকটা উদাহরণ আমি ভেঙে ভেঙে দেখাবো, প্রত্যেকটার জন্য উদাহরণ পাবা তোমরা। জাস্ট যেটা বুঝেছি, হ্যাঁ এইটা হইলে ওইটা হইলে কি হবে স্যার, এইটা এদিক দিয়ে মারলে ওই দিক দিয়ে মারলে কী হবে স্যার, ওইগুলো আমি পরে মারামারি করবো, এখন না। যেটা বুঝাচ্ছি সেটা বুঝো কিনা দেখো, কোন দিক দিয়ে কী রাখলে কী হবে সেগুলো উদাহরণ আমি দিয়ে দিব। হ্যাঁ এখন দেখো আমরা যদি এদিকে চিন্তা করি একটু করে, যে এখন আরেকটা উদাহরণ নিচ্ছি আমি, বিয়ের জন্য একটা উদাহরণ নিচ্ছি, সি খেয়াল করো, আমরা যদি এদিকে দেখি 1 2 3 4 5 6, ধরো এদিকে আসলাম, হ্যাঁ এদিকে আসলাম, ধরো CHO, হ্যাঁ এদিকে আসলাম। তা দেখো খেয়াল করো, আমি এখানে আরেকটা বাড়াই দিলাম, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5। এখন দেখো এই যোগটা আমি কি করে দিব, আমরা এখন এটাকে ইয়া করে দিই,
হাইড্রোজেনগুলো দিয়ে দিই, CH3 CH2 CH2 CH CH2 CH2 CH3। এখন দেখো এই যৌগটার নামকরণ কীভাবে করব। সবচেয়ে কী কথা হচ্ছে শিকলটি, হ্যাঁ শিকলটি মানে প্রথমত হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল নির্ণয়, সবচেয়ে লম্বা শিকল বের করব। 1 2 3 4 5 6 7, আমরা সবচেয়ে লম্বা শিকল কিন্তু এইটা 1 2 3 4 5, এদিকে গেলে 5টা, এদিকে গেলে কিন্তু 5টা, 1 2 3 4 5, এদিকে গেলেও কিন্তু 5টাই হয়, কিন্তু এদিকে গেলে 7টা, এদিকে গেলে 7টা, এদিকে গেলে 5টা, এদিকে গেলেও 5টা। ভালো করে খেয়াল করো, এদিকে গেলে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এদিকে গেলে 1 2 3 4 5 5টা, 1 2 3 4 5 5টা কিন্তু। তাহলে এখন কথা হচ্ছে যে স্যার আমরা কি এদিকেই নিয়ে যাব? খেয়াল করো, আমার কথা হচ্ছে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কার্যকরী মূলকটা যুক্ত আছে কিনা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যে দেখো আমি বলে দিছি না, কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে, একদম সরাসরি যুক্ত থাকতে হবে। তাহলে দেখো আমি এই শিকলটার ক্ষেত্রে যদি আমি এই শিকলটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কিন্তু এই শিকলের একটা অংশ কিন্তু কার্যকরী মূলক, তাহলে আমার এটা লম্বা হলেও আমি এটা নিতে পারবো না, ঠিক আছে? এটা লম্বা হলেও আমি এটা কী করতে পারবো না নিতে। আমি এখানে দেখি এই জায়গায় খেয়াল করি, ধরো এতটুকু দিলাম আমি, এতটুকু চিন্তা করো, এদিকে যদি যাই তাহলে আমরা কয়টা কার্বন, 1 2 3 4 5 6টা কার্বন, তাহলে দেখো 6টা কার্বন আমরা লিখছি। আমি যদি এদিকে চিন্তা করি 1 2 3 4 5 5টা কার্বন, 1 2 3 4 4টা কার্বন। এখন খেয়াল করো আমি তিন রকম দিচ্ছি, তাহলে বুঝতে পারো 1 2 3 4 5 6টা কার্বন, এদিকে 1 2 3 4 5টা কার্বন, এদিকে 1 2 3 4 এই 4টা কার্বন। এখন কথা হচ্ছে আমার কথাটা কি ছিল, যে কার্যকরী মূলকটা ওই শিকলের মধ্যে থাকতে হবে, কার্যকরী মূলকটা ওই শিকলের অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন দেখো কার্যকরী মূলকটা এখানে CHO, তা আমি যদি এই বরাবর চিন্তা করি কার্যকরী মূলক কিন্তু আলাদা হয়ে গেছে, এই শিকলটার মধ্যে 6টার মধ্যে কিন্তু কার্যকরী মূলকটা নাই। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার দেখতে হবে যে আমার এই শিকলটা নেওয়া যাবে না, এটা আমি নিতে পারবো না, লম্বা হইলেও এটা আমার নিতে পারবো না, কারণ এটার মধ্যে এটার ভিতরে কার্যকরী মূলকটা নাই। আমি যদি এদিকে নেই 1 2 3 4 5, আমি যদি এদিকে নেই দেখা গেছে যে কার্যকরী মূলকটা যুক্ত আছে, মানে এটার ভিতরেই 5টার মধ্যে একটা কার্যকরী মূলক আছে। আবার এদিকে যদি যাই 1 2 3 4, এদিকে গেলেও ওইটার মধ্যে কি 4টার মধ্যে একটা কার্যকরী মূলক যুক্ত আছে। এখন কথা হচ্ছে, এখন আমার বিষয়টা হচ্ছে যে খেয়াল করো, তাই এখন আমি কোনটা নিব, এটা তো নিবই না, কারণ এখানে কার্যকরী মূলক যুক্ত নাই, লম্বা হলেও এটা হবে না, কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে, কিন্তু এখানেও যুক্ত আছে এখানেও যুক্ত আছে। এই যুক্ত থাকার মধ্যে কোনটা বড়, যুক্ত থাকার মধ্যে বড় হচ্ছে এইটা, তাহলে আমি এই পাশেরটা কি করবো না, নিব না, ঠিক আছে? এটা নিব না, কারণ এখানে তো লম্বা না। যুক্ত থাকার মধ্যে কার্যকরী মূলক সহ কোনটা লম্বা, কার্যকরী মূলক সহ লম্বা হচ্ছে এটা। আমার নামকরণ করে কী হবে, নামকরণটা কী হবে, তো এইগুলো সব বাদ, এটাও বাদ, তুমি নিতে পারবো না। এখন নাম্বারিংটা করব, এখন নাম্বারিংটা করব কোন দিকে, এখন দেখো তো আমার দীর্ঘতম শিকল আমরা বের করে ফেলছি। আমি আবারও বলতেছি পুরো জিনিসটা, আমি যদি সোজা যাই কার্যকরী মূলকের ভিতরে থাকে না, সোজা গেলে 6টা কার্বনের ভিতরে কার্যকরী মূলক থাকে না। আমি যদি এদিকে যাই কার্যকরী মূলকটা থাকে, এদিকে গেলেও কার্যকরী মূলক থাকে, তবে এদিকে 4টা এদিকে কয়টা 5টা হয়। তো আমরা এখানে আমরা কি করব, এটাকে আমরা কি ধরবো, আমরা এটাকে মূল শিকল ধরবো। তাহলে তারপর হচ্ছে 2 নাম্বার, দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিংটা করতে হবে, সবচেয়ে লম্বা শিকলের নাম্বারিং করবো। এখন নাম্বারিং করার সময় কি করতে হবে, শাখা টাকার কোনো কাজ নেই, এখানে কাজ হচ্ছে কার্যকরী মূলকের। তো দেখো যে দিক থেকে করলে কার্যকরী মূলকটা আগে পাবো। এখন আমি নাম্বারিংটা যদি করি, এই পাশ থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, 5 নাম্বারে পাচ্ছি আমরা CHOটা। কিন্তু আমি যদি এই পাশ থেকে যদি করি, এটা 1 নম্বরেই পেয়ে যাচ্ছি। দেখো আমরা 1 নম্বরেই পেয়ে যাচ্ছি, খেয়াল করো, আমরা এই পাশ থেকে যদি করে যাই এটা কি হবে, এটা 1 নম্বরেই পেয়ে যাচ্ছি। এই যে আমরা যদি দেখি, এই যে 1 নম্বরেই, তো আমরা কি এই যে 1 নম্বরেই শাখাটা পেয়ে যাচ্ছি, তাই না? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বর, 5 নম্বর, কিন্তু আমরা 1 নম্বরে কিন্তু কার্যকরী মূলকটা পেয়ে গেলাম। আমি যদি এদিক থেকে ঘুরে আসি তাহলে কার্যকরী মূলকটা 5 নম্বরে, পজিশনটা 5 নম্বরে হয়, এদিক থেকে গেলে আমরা 1 নম্বরেই পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা নামটা, তাহলে আমরা সবচেয়ে লম্বা শিকল বের করলাম, নাম্বারিংটা করলাম, এই দিক থেকে করব, আমরা কোন পাশ থেকে করব, আমরা করব এই পাশ থেকে নাম্বারিংটা করব। হ্যাঁ, তাহলে 1 নম্বরে পাইছি। এখন নামটা কীরকম হবে দেখো, তাহলে এই যে দীর্ঘতম শিকল যখন এটা নিলাম, নাম্বারিংটা করলাম, এখানে একটা শাখা দেখতে পাচ্ছি আমরা, এই শাখাটার নাম কি, ইথাইল। এখন ইথাইলটা কত নম্বরে আছে দেখো, ইথাইলটা কত নম্বরে আছে একটু দেখো তো, ইথাইলটা আছে হচ্ছে 2 নম্বরে একটা ইথাইল। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 2 ইথাইল, আমরা লিখবো হচ্ছে 2 ইথাইল, 2 নম্বরে একটা ইথাইল, তাহলে আমরা কি লিখবো 2 ইথাইল। এই যে
3 নম্বরে আসবো অবস্থান নম্বর সহ শাখার নাম। এই যে অবস্থান নম্বর সহ শাখাটার নাম 2 ইথাইল। তারপর হচ্ছে মূল, তারপর কি দীর্ঘতম শিকলটার নাম। দীর্ঘতম শিকলটার নাম কি? কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন। তাহলে আমরা লিখবো কি? প্যান্ট। তো আমরা কি লিখবো? প্যান্ট। 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন, তাই প্যান্ট। ঠিক আছে। এখন যেহেতু এখানে সিএইচও মূলক অন্তর্ভুক্ত আছে, তাই আমরা কি লিখবো? সিএইচও যেহেতু আছে, সিএইচও থাকলে কি হয়? আমরা কি বলছিলাম? নেল হয়। তো আমরা কি লিখবো? প্যান্টানেল। প্যান্টালেন 1। ঠিক আছে, প্যান্টানেল কি 1, 1 নম্বরে আছে। ঠিক আছে, সবসময় 1 নম্বরই থাকে। অ্যালডিহাইডগুলো অলওয়েজ 1 নম্বরই থাকবে। এটা না লিখলেও, 1 না লিখলেও হবে, কারণ আমি ওইখান থেকেই গোনা শুরু করব। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে কিনা বলো। এখন দেখো তোমরা একটু বলো, আমরা এই যে সি নাম্বার এবং ডি নাম্বারটা পড়বো কিনা একটু করে আমাকে জানাও। তোমাদেরকে প্রত্যেককেই বলবো, যতটুকু আমরা পড়লাম, মানে এই নামকরণের মধ্যে আরও অনেক জিনিস আছে, আরও অনেক বোঝার আছে। আমরা সি নাম্বারের জন্য একটা উদাহরণ শিখবো, আমরা ডি নাম্বারের জন্য আরও উদাহরণ শিখবো। আমরা এইভাবে যখন বেশ কয়েকটা শিখে ফেলবো, তখন আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের আর 2টা জিনিস বাকি আছে, সি নাম্বারের জন্য, ডি নাম্বারের জন্য। এটা আমরা শিখবো। অর্থাৎ আমাদের কথা হচ্ছে আমাদের এই জিনিসগুলো মাথায় থাকলে আমরা চিন্তা করে এগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো সবাইকে বলছি, তোমরা যতটুকু এখানে তোমাদের অনেক কনফিউশন থাকবে এখনই, কারণ আমি তো পুরা নামকরণ এখনও শেষ করাই নাই। আমরা যখন পুরা নামকরণটা শেষ করাবো, তখন তোমার কাছে এই জিনিসগুলো একদম ক্লিয়ার থাকবে, একদম তুমি পাকা ক্লিয়ার হয়ে যাবে, তোমার কাছে আর কনফিউশন থাকবে না। এখন তুমি আমাকে যেগুলো জিজ্ঞেস করতে স্যার এদিকে এটা থাকলে ওইদিকে ওইটা থাকলে কী হবে স্যার, এদিকে মিথাইল মেরে দিচ্ছ, ওইদিকে ইথাইল মেরে দিচ্ছ, কী হবে স্যার? এটা মারামারি এখন দরকার নাই, আমি জানি কোন দিকে কী দিলে কী হবে, সেটা আমার মাথায় আছে। যখন আমি প্র্যাকটিসগুলো সবকটা কমপ্লিট করাবো, তখন আর তোমার কোনো কোয়েশ্চেন থাকবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সামনে আরও অনেক, মানে এই লেকচারটার কন্টিনিউয়াস লেকচার হবে আগামীকালকেরটা। তুমি যদি এইটা সুন্দর করে কমপ্লিট করে যদি বুঝে থাকো, কমপ্লিট করে নোটটা করে রিভাইজ দিয়ে রাখবা, তারপর ক্লাসে অ্যাটেন্ড করবা। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা কথা, তোমরা অবশ্যই এই লাইভ ভিডিওটা যদি পারো একটু কষ্ট করে শেয়ার এবং মেনশন দিয়ে দিও। টাটা।